বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 21শে জুন 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2026 এর 20তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 20তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির 233 ধারা থেকে। 233 ধারা। তো প্রথমে চলে আসেন 233 ধারা। 233 ধারায় যে বিষয়টা আছে যে পৃথক অপরাধ সমূহের পৃথক চার্জ বা অভিযোগ গঠন, সেপারেট চার্জেস ফর ডিস্টিংক্ট অফেন্সেস। পৃথক অপরাধ সমূহের পৃথক চার্জ বা অভিযোগ গঠন, ইংরেজিতে বলে দেখেন সেপারেট চার্জেস ফর ডিস্টিংক্ট অফেন্সেস। এই কথাটার অর্থ কি আগে এটা আমাদের বুঝতে হবে। এই 233 ধারার যে মূল বিষয়বস্তু, আমার দিকে তাকান, আমার কথা শুনেন। 233 ধারার যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি কোনো ঘটনায় কোনো অপরাধ করে, একটা ঘটনা একটা অপরাধ করছে আর একটা ঘটনা আর একটা অপরাধ করছে। উদাহরণস্বরূপ যদি বলি যে এক করিম একজন ব্যক্তি, সে রাত 10টার সময় এক বাসায় ছাগল চুরি করছে। এরপর 10 মাইল দূরে ওই সেম দিনে রাত 1টার সময় আর এক বাসায় ওই আর একজন ধরেন হত্যা করছে। তাহলে এই জায়গায় ঘটনা কয়টা? দুইটা। এক জায়গা হলো চুরি করছে, আর এক জায়গা হলো কি হত্যা করছে। তাহলে এই জায়গায় করিমের বিরুদ্ধে মামলা হবে দুইটা এবং চার্জও দুইটা। চার্জ মানে হলো ওই অভিযোগ। অভিযোগ কয়টা? দুইটা। প্রথম মামলায় চার্জ হবে ছাগল চুরির জন্য, আর দ্বিতীয় মামলায় চার্জ হবে হত্যার জন্য। বুঝতে পারছেন? তো এই দুইটা অপরাধের বিচার একসাথে করা যাবে না, কারণ এই জায়গায় পৃথক পৃথক অপরাধের জন্য পৃথক পৃথক চার্জ গঠন করতে হবে। ফৌজদারি কার্যবিধির 233 ধারার ভাষ্য এটাই, পৃথক পৃথক অপরাধের জন্য পৃথক পৃথক চার্জ। বাট এই পৃথক অপরাধগুলো হয়েছে কিভাবে? আলাদা আলাদা ঘটনায়। এই তো আমরা একটু পড়ি, এই যে দেখেন আবার টাইটেল পড়ি, পৃথক অপরাধ সমূহের পৃথক চার্জ বা অভিযোগ গঠন। 234, 235, 236 বা 239 ধারায় উল্লিখিত ক্ষেত্রসমূহ ব্যতীত প্রত্যেকটি, আন্ডারলাইন করবেন, স্বতন্ত্র অপরাধ যার জন্য কোনো ব্যক্তি অভিযুক্ত, এমন প্রত্যেকটি অপরাধের জন্য পৃথক চার্জ গঠন করতে হবে এবং এমন প্রত্যেকটি চার্জ পৃথকভাবে বিচার করতে হবে। এখন এখানে একটা কথা শুনেন। কথাটা হলো যে আমি তো বললাম যে এক বাড়িতে সে চুরি করেছে, এক বাড়িতে সে হত্যা করেছে। তাহলে 233 ধারা অনুসারে মামলা কয়টা? দুইটা। আর দুই মামলায় বিচার হবে আলাদা আলাদা। কিন্তু কখন এই দুইটা ঘটনার বিচার একই মামলায় করা যাবে? মানে আলাদা আলাদা চার্জ গঠন করছে, বাট মামলা একই মামলায় বিচার করা যাবে, আলাদা আলাদা মামলার দরকার নাই। অর্থাৎ 233-এর ব্যতিক্রম। 233-এর ব্যতিক্রম আলোচনা করছে 234, 235, 236 আর 239। আমাদের লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে পৃথক পৃথক অপরাধের জন্য পৃথক পৃথক চার্জ গঠন বলতে কি বুঝো, আলোচনা করো। তাহলে কত ধরে আলোচনা করতে হবে? 233। না, কথা শুনেন আগে। পৃথক পৃথক অপরাধের জন্য পৃথক পৃথক চার্জ গঠন বলতে কি বুঝো, আলোচনা করলো। তাহলে 233। আবার প্রশ্ন আসে যে পৃথক পৃথক অপরাধের জন্য পৃথক চার্জ গঠন, এটা ব্যতিক্রম সমূহ আলোচনা করুন। তখন আমার আলোচনা করতে হবে কত? 234, 235, 236 আর কত? 239। তো অলরেডি 233-এর যে মূল বিষয়বস্তু এটা বুঝতে পারছেন। তো আমরা একটু পড়ি, দেখেন। Uh, for every distinct offense of which any person is accused, there shall be a separate charge, and every such charge shall be tried separately, except in the cases mentioned in section 234, 235, 236, and 239. ওই যে যেটা বাংলা পড়লাম সেটার ইংরেজি। 233 ধারায় বিধান করা হয়েছে প্রত্যেকটি পৃথক চার্জের জন্য, পৃথক, আন্ডারলাইন করেন, প্রত্যেকটি পৃথক অপরাধের জন্য পৃথক চার্জ বা অভিযোগ গঠন করতে হবে এবং এমন প্রত্যেকটি চার্জ বা অভিযোগ, আন্ডারলাইন করেন, পৃথকভাবে বিচার করতে হবে। তাহলে চার্জও পৃথক, বিচারও পৃথক। বিচার পৃথক মানে হলো দুইটা মামলা যদি একসাথে বিচার করতো তাহলে মামলা হয়তো কয়টা? একটা। আচ্ছা, উদাহরণ করি আমরা। ক একটি ক্ষেত্রে চুরির জন্য অভিযুক্ত, গোল দিবেন অন্য ঘটনায়, অন্য ঘটনা শব্দটা গোল দেন, অন্য ঘটনায় মারাত্মক জখমের জন্য অভিযুক্ত।
মানে এক বাড়িতে সে করছে কি চুরি, আর এক বাড়িতে সে করছে মারাত্মক জখম। চুরি এবং মারাত্মক জখমের জন্য কয়ের বিরুদ্ধে আন্ডারলাইন করবেন পৃথকভাবে চার্জ গঠন করা গঠন করতে হবে এবং পৃথকভাবে বিচার করতে হবে। তাহলে এই জায়গায় মামলা কয়টা বলেন তো? দুইটা। বুঝছেন? তাহলে 233-এর ভাষ্য খুব সহজ। সেটা হলো যে পৃথক পৃথক অপরাধ যদি পৃথক পৃথক ঘটনায় হয় তাহলে চার্জও পৃথক, বিচারও কি পৃথক। কত ধারা? 233 ধারা। এখন পরের পেজে চলে আসেন, দেখেন 233 ধারার ব্যতিক্রম। 233 ধারার ব্যতিক্রম হলো 234, 235, 236 আর কত 239 ধারা। অর্থাৎ প্রত্যেকটি পৃথক অপরাধের জন্য পৃথক চার্জ গঠন এবং পৃথক বিচার করতে হবে। এই নিয়মটি 234, 235, 236, 239 ধারার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। নিম্নে ব্যতিক্রমগুলো আলোচনা করা হলো। আমি সবসময় যাদেরকে প্রিলি পড়াই ওনাদের একটা কথা বলি যে আমি কিন্তু আপনাদের প্রিলির সাথে সাথে এই লিখিতর কি ধরনের প্রশ্ন হতে পারে, কোথায় কি হয়, একটা ধারণা আমি দিয়ে যাই। বুঝতে পারছেন? এবং আপনার প্রিলি প্রস্তুতি যত ভালো হবে আপনার লিখিত তত আপনার জন্য সহজ হবে। বুঝতে পারছেন? এখন আপনার যদি যারা একেবারেই মানে অনেকে পেশাজীবী আছে, বিভিন্ন কর্মকাণ্ড করেন, যার একটু সময় আছে, সে চেষ্টা করবেন এই প্রিলিতে যা যা পড়েন দরকার বাসায় যে রেগুলার 20 মিনিট 30 মিনিট এটা লিখবেন। বুঝতে পারছেন? এবং এই লেখাটা কিভাবে লিখবেন? এই লেখাটা লিখবেন দেখে না, এই লেখাটা হচ্ছে আপনি মনে করবেন কেমনে। ধরেন আপনি আজকে আপনারে বুঝাইলাম বা আপনি 2-4 বার এই জায়গা পড়লেন, পড়ার পরে আপনার মনে মনে এইভাবে চিন্তা করবেন যে দেখি 233 ধারায় কি আছে, আমার কি কি মনে পড়ে একটু লিখে দেখি। 234-এ কি পড়ছিলাম, কি কি মনে পড়ে একটু লিখে দেখি। এবং এই লেখার পরে এই জিনিসগুলো আপনি আমার লিখে লিখে মানে দেখাইতে পারেন। তার মানে আমার বলার যে মূল উদ্দেশ্য, আপনি যে লিখবেন এটা কিন্তু মুখস্থ লিখবেন না। কেমনে লিখবেন? যে আপনি পড়ে নিজের মতো করে যেটা বুঝলেন সেটা রেগুলার 2-4 মিনিট যদি লেখেন তাহলে এটা আপনার জন্য সামনে ভালো হবে। বুঝতে পারছেন? এখন আমরা এই ব্যতিক্রম গুলো পড়বো। দেখেন, 3টি চার্জ একত্রীকরণ করে একত্রে বিচার, ধারা 234। 3টি চার্জ বলতেন, 3টি চার্জ। 3টি চার্জ মানে হলো 3টি অপরাধ। বুঝছেন? 3টি চার্জ একই বিচারে। দেখেন 234 ধারায় গোল দিবেন একই বিচারে, একই বিচার শব্দ গোল দেন। পাইছেন? একই বিচারে সর্বোচ্চ 3টি, সর্বোচ্চ 3টি গোল দেন। তাহলে এক গোল দিবেন হলো একই বিচার। আর এক গোল কি বলেন? সর্বোচ্চ 3টি চার্জ একত্রীকরণ করে একত্রে বিচার করা যেতে পারে যদি নিম্নলিখিত শর্তসমূহ পূরণ হয়। কি কি শর্ত পূরণ হয়? যে অপরাধ সমূহ গোল দেন একই প্রকৃতির হতে হবে। অপরাধ সমূহ গোল দিবেন 1 বছরের মধ্যে, এটা গোল দেন 1 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ প্রথম এবং সর্বশেষ অপরাধটির জন্য সর্বোচ্চ 1 বছর বিরতি থাকবে। একই বিচারে সর্বোচ্চ গোল দিবেন, 3টির বেশি অপরাধ একত্রীকরণ করা যাবে না। নিচে আর একটা 4 নাম্বার দিয়ে লেখেন, 4 নাম্বার দিয়ে লেখেন অপরাধটি অপরাধটি একই ব্যক্তি কর্তৃক হতে হবে। যারা অনলাইনে আছেন তাদের জন্য বলি, এই এখানে তো 3 নাম্বার পয়েন্ট পর্যন্ত আছে, 4 নাম্বার পয়েন্ট দিয়ে লেখেন অপরাধটি একই ব্যক্তি কর্তৃক হতে হবে, একই ব্যক্তি কর্তৃক হতে হবে। লিখছেন? তেমন কিছু বোঝা যায় নাই, আমি বললে বুঝবেন ইনশাল্লাহ। দেখেন, একজন ব্যক্তি 12 মাসের মধ্যে, 12 মাস মানে হলো 1 বছরের মধ্যে একই ধরনের সর্বোচ্চ 3টা অপরাধ যদি করে তাহলে এই 3টা অপরাধের বিচার একসাথে করা যাবে। একটু উদাহরণ দিলে বুঝবেন। ধরেন ডিপজল একজন ব্যক্তি, সে জানুয়ারি মাসে আয়শাদের বাসায় ছাগল চুরি করছে, জানুয়ারি মাসে। তারপরে মার্চ মাসে লিলির বাসায় গরু চুরি করছে। আর তাহলে জানুয়ারিতে করছে, মার্চে করছে, আর ধরেন এই আগস্ট মাসে শোকের মাস, আবার 5ই আগস্ট পিকনিক করবে, এই কারণে ধরেন নির্মলের বাসায় মুরগি যে করা ছিল সব নিয়ে গেছে ডিপজল, একাই চুরি করছে। তাহলে কয়জন ব্যক্তি করছে অপরাধ? একজন। কি করছে? চুরি করছে। চুরি কি 3টাই চুরি না? 3টাই চুরি, একই প্রকৃতির অপরাধ। একজন ব্যক্তি করছে কয় মাসের মধ্যে?
12 মাসের মধ্যে, যে জানুয়ারি বলছি, মার্চ বলছি আর আগস্ট বলছি, 12 মাসের মধ্যে। তাহলে এই তিনটা অপরাধের বিচার ডিপজলের বিরুদ্ধে একই মামলায় করা যাবে। নর্মালি 233-এর শর্ত যদি আমরা মানি, তাহলে মামলা হবে তিনটা। যেহেতু 3 বাড়িতে ঘটাইছে, মামলা হবে কয়টা? তিনটা। কিন্তু 233-এর একটা ব্যতিক্রম হলো কত? 234। এই জায়গায় বলছে যে এই তিনটা অপরাধের বিচার একসাথে করা যাবে, তবে শর্ত হলো কি কি? একজন ব্যক্তি কর্তৃক হতে হবে, অপরাধটা হইতে হবে কি একই প্রকৃতির, অপরাধটা হইতে হবে কত মাসের মধ্যে? 1 বছর। বুঝছেন? এখন আমি একটা উদাহরণ দেই, এবার তাহলে আরো ভালো বুঝবেন। ধরেন ডিপজল জানুয়ারি মাসে চুরি করছে, মার্চ মাসে ধর্ষণ করছে, আগস্ট মাসে খুন করছে। একজনই তিনটা অপরাধ করছে 12 মাসের মধ্যে। কিন্তু এই ক্ষেত্রে 234 ধারা প্রযোজ্য হবে না। কেন হবে না বলেন? কারণ অপরাধগুলো একই প্রকৃতির না। যদি আপনি যদি খুনের বিচার করতে চাইতেন, তাহলে খুন হইতে হবে কয়টা? তিনটা। তিন জায়গায় যায় তিনটা খুন করছে। ধর্ষণের কথা বললে ধর্ষণ হইতে হবে কয়টা? তিনটা। বুঝাইতে পারছি কিনা? তাহলে আপনি 12 মাসের মধ্যে একজন ব্যক্তি একই প্রকৃতির অনধিক কয়টা? তিনটা অপরাধ যদি করে, তাহলে এই তিনটা অপরাধের বিচার একত্রে করা যেতে পারে। তাহলে চার্জ হচ্ছে তিনটা, বুঝছেন? চার্জ কিন্তু একসাথে না, চার্জ কয়টা? তিনটা। আর তিনটা চার্জের বিচার হচ্ছে কয় মামলায়? এক মামলায়। তাহলে কয়জন ব্যক্তি? একজন। কয়টা অপরাধ? তিনটা অপরাধ। কোন প্রকৃতির? একই প্রকৃতির। কতদিনের মধ্যে? 1 বছরের মধ্যে। তাহলে এই তিনটা অপরাধের বিচার একত্রে করতে পারে। কয় মামলায়? এখানে স্টার্টে একটা কথা লেখেন, আর একটা কথা লেখেন যে এই ধারার ব্যাখ্যা অনুসারে এই ধারার ব্যাখ্যা অনুসারে দণ্ডবিধির 379, দণ্ডবিধির 379 লেখা আছে আপনার? লেখা মিলে না? কে বলছে? এই যে শুনছি, তারা তো একই বই। দণ্ডবিধির 379 এবং 380 একই প্রকৃতির অপরাধ হিসেবে গণ্য হবে। দণ্ডবিধির 379 এবং 380 ধারার অপরাধ, এটা একটু লেখেন, 379 এবং 380 ধারার অপরাধ, 380 ধারার অপরাধ একই প্রকৃতির অপরাধ হিসেবে গণ্য হবে। দেখেন, আমরা এখনো দণ্ডবিধি পড়ি নাই, তবে আমি একটু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করছি। আমরা যখন দণ্ডবিধি পড়বো, দণ্ডবিধি 379 ধারা হলো চুরির শাস্তি। চুরি 379 ধারায় চুরির শাস্তি হলো 3 বছর। আর যদি কেউ ঘরে চুরি করে, তাহলে চুরির শাস্তি হলো 380 ধারায় 7 বছর। তাহলে এই 300, আমরা 234 ধারায় আমরা জানি অপরাধ হইতে হবে কোন প্রকৃতির? একই প্রকৃতির। এখন একই প্রকৃতির বলতে এই জায়গায় ওই বাইরে চুরি করলে যে 3 বছর সাজা, এটাও যা, ঘরে চুরি করলে 7 বছর সাজা, এই দুইটার এক করছে। মানে একজন ব্যক্তি যদি ধরেন বাইরে একবার চুরি করছে আর বাকি দুইটা অপরাধ করছে ঘরে, তাহলে এই 234 ধারা প্রযোজ্য হবে। ওই যে ঘরে চুরি করছে আর বাইরে চুরি করছে, এই দুইটা ভিন্ন প্রকৃতির হিসেবে গণ্য হবে না। কারণ এই জায়গায় বিশেষ সুবিধা দিচ্ছে, বলছে যে দণ্ডবিধির 379 এবং 380 ধারার অপরাধ একই প্রকৃতির অপরাধ হিসেবে গণ্য হবে। তাহলে একজন ব্যক্তি যদি গ্রামে সে শীত কেটে চুরি করে, সে ঘরে চুরি করছে 2বার, আর একবার হলো বাইরে, ওই ঘরের বাইরে গরু বান্ধা ছিল, গরু নিয়ে গেছে। তাহলে দুইটা অপরাধ হয়েছে 380। ঘরে ঢুকলেই তো 380, আর একটা হয়েছে কত? 379। বলেন তো 234 ধারায় একসাথে চার্জ গঠন করা, বিচার করা যাবে কিনা? যাবে। কারণ আমাদের এই 234-এর ব্যাখ্যায় দিয়ে দিয়েছে 379 এবং 380 ধারার অপরাধ একই প্রকৃতির অপরাধ। বুঝছেন? হ্যাঁ, চার্জ তো আলাদা আলাদা ডেফিনেটলি। যদি দুই ঘরে চুরি করছে, চার্জ তিনটা, চার্জের বিচার হবে একটা মামলায়, এ হলো কথা। তো উপরে উল্লেখিত শর্তসমূহ অনুসারে 12 মাসের মধ্যে সংগঠিত একই প্রকৃতির অপরাধ সমূহ একত্রীকরণ করে একত্রে বিচার করা যাবে। বুঝছেন?
তো 234 নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে অনলাইন অফলাইনে যারা আছেন লজ্জা পাবেন না, যদি কারো কোনো প্রশ্ন থাকে দয়া করে জিজ্ঞাসা করবেন। 234 ধারার কোনো প্রশ্ন যদি থাকে, কোথাও যদি না বুঝেন। স্যার উনি বলুক, ওনার প্রশ্ন শুনে তারপর জি বলেন। হ্যাঁ, 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 ধন্যবাদ জি। ধন্যবাদ, দারুণ প্রশ্ন করেছেন আমাদের দিন মোহাম্মদ সাহেব। উনি বললো যে একটা অপরাধে একটা মানে চুরি করছে জানুয়ারি মাসে, আর একটা চুরি করছে ওই যে জুন মাসে, আর একটা চুরি করছে ডিসেম্বর মাসে। এখন মামলা তো আর জানুয়ারি মাসেরটা তো চুরি করার সাথে সাথে জানুয়ারি মাসে মামলা হবে, জুন মাসেরটা জুন মাসে হবে, আর ডিসেম্বর মাসেরটা ডিসেম্বর মাসে হবে। তাহলে মামলা তো তিনটে হয়ে গেছে, এখন কেমনে কি? মামলা তিনটে যখন হয়ে যাবে তখন এই তিনটা অপরাধের বিচার একসাথে একই মামলায় করা যাবে। বুঝতে পারছেন? যে যে কোনো একটাই, কোন মামলায়, যে মামলাই করুক আসামি তো একজনই। ওই তিনটা মানে ওই তিনটা মামলার একত্রীকরণ করে একসাথে বিচার করবে, এই হলো কথা। বাদী আলাদা, হ্যাঁ বাদী ডেফিনেটলি আলাদা, আসামি এক। বুঝতে পারছেন? মানে হ্যাঁ, অপরাধের ধরন এক, আসামি এক। আসামি যেহেতু এক, তিনটা মামলায় তার বিচারের কোনো দরকার নাই, এই তিনটা অপরাধের বিচার একসাথে তাকে করা যাচ্ছে। তাহলে মামলা তিনটা হোক, কিন্তু তিনটা হওয়ার পরে এই আদালত ইচ্ছা করলে যে যেহেতু একই আসামির বিরুদ্ধে তিনটা অপরাধের বিচার হচ্ছে, তাহলে তিনটা মামলা না হয়ে এই তিনটা বিচার হোক কয় মামলায়? এক মামলায়। জি, স্টেজে সমস্যা নাই, ওই আদালত যৌক্তিক যেটা মনে করে সেই অনুসারে করবে। জি, হ্যাঁ, 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 শাস্তিটা যেভাবে হবে সেই জিনিস আপনি মিস করছেন। আর যারা আছেন তাদের মনে আছে কিনা আমি একটু জিজ্ঞাসা করি। ফৌজদারি কার্যবিধির 35 ধারায় কি আছে বলেন? ফৌজদারি কার্যবিধির 35 ধারায় কি আছে মনে আছে কারো? ফৌজদারি কার্যবিধির 35 ধারায় বলছে, ধরেন তিনটা অপরাধ, তিনটা চুরি করছে, এক চুরির জন্য 2 বছর ধরলো, এক চুরির জন্য 3 বছর ধরলো, এক চুরির জন্য 1 বছর দিল। তাহলে আদালত যদি কিছু না বলে তাহলে আগে খাটবে 2 বছর, তারপরে 3 বছর, তারপরে 1 বছর। আর আদালত যদি বলে দেয় তাহলে সকল সাজা একসাথে শুরু হইতে পারে। তাহলে সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে ফৌজদারি কার্যবিধির সেকশন 35। বুঝছেন কি মিলন? বুঝতে পারছেন দিন মোহাম্মদ সাহেব? স্যার গোলাম সাহেব দাঁড়ান, আপনার প্রশ্ন নিয়েছি। ফারজানা আগে আর একটা প্রশ্ন নিয়ে নি। গোলাম কিবরিয়া সাহেব বলেন। চলে আসছে, আচ্ছা ফারজানা বলেন। স্যার এখানে যে দিচ্ছে যে একই প্রকৃতির অপরাধ, তো শুধু কি মনে করেন যে চুরি তিনটাই চুরি হইতে হবে নাকি? মানে আমরা বুঝবো কিভাবে যে একই প্রকৃতির অপরাধ, নাকি শুধু এই যে চুরি বা যদি ধর্ষণ করে ধর্ষণের তিনটা অপরাধ? একই বুঝাইতে পারছি প্রকৃতির স্যার প্রশ্ন? খুন হইলে তিনটা খুন, একই প্রকৃতির অপরাধ। ফারজানা আপনি খাবার বুঝেন জি স্যার। কিভাবে? মুরগির মাংস আপনার সামনে যদি এনে দেয় আপনি শনাক্ত করতে পারেন না? মুরগির জি মাংস স্যার। আর খাসির মাংস কিন্তু এক জিনিস না। স্বাদ তো না। পরের কথা, দেখলেই বোঝা যায় যে তিনটা হলো একই প্রকৃতির, নাকি? জি স্যার। ঠিক, জি চুরি স্যার। হলে চুরি, ধর্ষণ হলে তিনটা ধর্ষণ, আর যদি খুন হয় তিনটা খুন। ডাকাত ডাকাতি তো হয় না, ছিনতাই হলে তিনটা ছিনতাই। বুঝছেন? জি স্যার। জি স্যার। যে আর কারো প্রশ্ন আছে? কেউ আর ভাবেন না যে প্রশ্ন করে কি বিপদে পড়বো নাকি, চুপ করে শুনতেছি এটাই ভালো আছে। এই চিন্তা কেউ করবেন না, প্রশ্ন যা আছে করবেন। আপনি যদি পুরাতন পড়া নাও বোঝেন আমি আপনারে বোঝাতে বাধ্য, বোঝাই দিব। বুঝতে পারছেন? ধন্যবাদ। তাহলে 234 ধারা নিয়ে আপনাদের কোনো দ্বিধা নাই। আমরা চলে আসি 235। 235-এর জন্য আপনাদের একটা পেজ দিছি, এই পেজটা নেন। পেজটা সবার কাছে আছে, কতদিন দিছিলাম? কিবরিয়া সাহেব আছে পেজ? রেখে আসছে। 235 আছে? তাহলে পিছনে নেন, কিবরিয়া সাহেব নেন।
পেজ যখন যেটা দিব সাথে সাথে বইতে লাগাই নিবেন। এবং এই বইটা যদিও আমরা আইন পাঠ পড়াই, বাট অ্যাকচুয়ালি আইন পাঠ বই তো আপনাদের সবার কাছেই আছে, সবাই কিনে, তাহলে আমার কাছে কষ্ট করে পড়তে আসছেন কেন? আমি এটা আপনার ব্যাখ্যা করতেছি, অনেক জিনিস এখানে ঢুকাচ্ছি, অনেক পেজ দিচ্ছি, যাতে এই জিনিসটা যখন আপনি একবার রিভিশন হয়ে যাবে দেখবেন যে এই জিনিসটা আপনার জন্য ইম্পর্টেন্ট হয়ে গেছে। এবং পরীক্ষার আগ পর্যন্ত এই এক বই আপনার পড়া লাগবে, আর কিছু পড়া লাগবে না। বুঝছেন? অনেকে 10 প্রকারের বই কেনে কিন্তু একটা বই ঠিক মতো পড়ে না। এত বইয়ের দরকার নাই, যে কোনো একটা বই কিনে এটার এ টু জেড ভালোভাবে পড়ে ফেলেন। যখন এক বই আপনি ভালোভাবে পড়ে ফেলবেন তখন সমগ্র সমগ্র আইন সম্পর্কে আপনার একটা ধারণা চলে আসবে। এরপর অন্য সিরিজের বইও যদি আপনি দেখবেন, দেখবেন কি ওই বইয়ের 80 থেকে 85% নিবেন, 90% আপনি পারেন। আচ্ছা, আমরা 235-এ চলে আসি, ধারা 235। একের অধিক অপরাধ সমূহের চার্জ একত্রে গঠন করে একত্রে বিচার। ফৌজদারি কার্যবিধি 235 ধারার মধ্যে একের অধিক অপরাধ সমূহ একত্রে চার্জ গঠন করে যৌথভাবে বা একত্রে বিচার করা যাবে। প্রথমে আমরা চলে আসি একের অধিক অপরাধের বিচার, এই শব্দটা দ্বারা আসলে কি বোঝায় আমি আগে বুঝাই, তারপরে আগে পড়ি। দেখেন, 233 ধারায় একজন ব্যক্তি অপরাধ করছিল দুইটা ঘটনায় দুইটা, যদি তিনটা ঘটনায় তিনটা অপরাধ করত মামলাও কয়টা হতো? তিনটা। কিন্তু 235-এর উপধারা 1 অর্থাৎ 235-এর সাবসেকশন 1-এ বলতেছে, যদি একজন ব্যক্তি একই কার্যধারার অংশ হিসেবে একাধিক অপরাধ করে তাহলে ওই একাধিক সকল অপরাধের বিচার পৃথক পৃথক ভাবে চার্জ গঠন করতেছে, কিন্তু মামলার বিচার হবে, সকল চার্জের বিচার হবে একই মামলায়। কিভাবে? 233-এ বলছিলাম যে বাড়িতে চুরি করছে আর আঘাত করছে আর এক বাড়িতে আর এক ঘটনায়, কিন্তু আপনি যদি যে বাড়িতে ব্যভিচার করছেন সেই বাড়িতে ঘর ভাঙছেন, সেই বাড়িতে আঘাত করছেন, সেই বাড়িতে চুরি করছেন, মানে আগে আপনি একটা ঘর ভেঙে ঢুকে ব্যভিচার করছেন, ব্যভিচারে করার পরে ওখানে আঘাত করছেন, আঘাত করার পরে চুরিও করছেন। অপরাধ ভিন্ন ভিন্ন প্রকৃতির, কয়জনে করছে? জানে 233 অনুসারে আমরা জানি যে অপরাধ যে কয়টা মামলা কত সে কয়টা, কিন্তু এই জায়গায় এই সকল অপরাধগুলো ঘটছে একই সাথে। কিভাবে বলেন? একই সাথে, একই কার্যের অংশ হিসেবে, মানে একই সাথে ঘটছে। তো এই কারণে এই সকল অপরাধের জন্য যদি চারটা অপরাধ হয় তাহলে চার্জ কয়টা? চারটা। এই চারটা চার্জ একসাথে একই মামলায় বিচার করা যাবে, এটাই হলো 235-এর 1। কিন্তু এই চারটা অপরাধ যদি চারটা ঘটনায় করতো বা চারটা বাড়িতে করতো তাহলে মামলা হয়তো কয়টা? চারটা। তাহলে আবার প্রযোজ্য হতো কত? 233। বুঝছেন? জি, বলতেছি, পড়িয়ে আসেন। দেখেন, ফৌজদারি কার্যবিধির 235-এর 1 ধারার মতে অনেকগুলো কার্য যদি এমন ভাবে সংযুক্ত থাকে যেন গোল দিবেন একই কার্যের অংশ গঠন করে, এবং একই ব্যক্তি শব্দটা গোল দিন, একই ব্যক্তি মানে কয়জন ব্যক্তি? একই ব্যক্তি উক্ত কার্য সম্পর্কিত বিষয়ে একাধিক অপরাধ করে, উক্ত ক্ষেত্রে এমন প্রত্যেকটি অপরাধের জন্য উক্ত ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করে একই বিচারে বিচার করা যেতে পারে। যারা বুঝেন নাই তাদের উদ্দেশ্যে উদাহরণটা আমরা একটু পড়ি, তাহলে বুঝতে পারবেন। দেখেন, ক, ব্যভিচারের উদ্দেশ্যে দিনের আলোয় ঘর ভাঙে। ব্যভিচার অনেকে জানেন না, আমরা যখন দণ্ডবিধি পড়বো, ব্যভিচার হলো বিবাহিত নারীর সাথে অন্য কোনো পুরুষ যদি সম্পর্ক স্থাপন করে, এটা বলে ব্যভিচার। অবশ্যই এই নারীর সম্মতি আছে, ওই নারীর সম্মতির বিরুদ্ধে না। বুঝতে পারছেন? বিবাহিত নারীর সাথে অন্য কোনো পুরুষ, এখন ওই পুরুষটা বিবাহিত হতেও পারে নাও হতে পারে, এটা বলে ব্যভিচার। তাহলে তাইলে ক দিয়ে কি নাম দেওয়া যায় বলেন? আমি তো করিম দিয়ে দেওয়া ঠিক হবে না। দেখেন, কলিমুল্লাহ ব্যভিচারের উদ্দেশ্যে দিনের আলোয় ঘর ভাঙে। ব্যভিচারের উদ্দেশ্যে দিনের আলোয় ঘর ভাঙে মানে হলো, প্রথমে ঘর ভাঙা আলাদা একটা অপরাধ, তাহলে ঘর ভাঙা একটা অপরাধ হইলো, এবং ঘরে প্রবেশ করে খবিরের স্ত্রীর সাথে ব্যভিচার সংগঠন করে। ঘর ভাঙার পরে ব্যভিচার করছে, তাহলে অপরাধ কয়টা হলো? ঘর ভাঙা একটা, ব্যভিচার একটা, কয়টা? দুইটা। ফৌজদারি কার্যবিধির 233 ধারা অনুযায়ী করিমের বিরুদ্ধে অপথে গৃহপ্রবেশের জন্য দণ্ডবিধি 454 ধারায়, মানে যে ঘর ভাঙার জন্য তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত 454 ধারায়, এবং ব্যভিচারের জন্য 497 ধারায় পৃথকভাবে চার্জ গঠন করে পৃথকভাবে বিচার করতে হবে। কারণ আমরা জানি 233-এ ঘটনা যে কয়টা, মামলা সে কয়টা। কিন্তু যেহেতু দুইটি অপরাধ, আন্ডারলাইন করবেন, এমন ভাবে সংযুক্ত যে
এই অপরাধ সমূহ বল দিবেন একই কার্যের অংশ। অপরাধ সমূহ একই কার্যের অংশ এবং একই ব্যক্তি সংগঠন করেছে। একই কার্যের অংশ মানে কি, এই সবগুলো একই সাথে সংগঠিত হয়েছে এবং একই ব্যক্তি সংগঠন করছে, মানে কয়জন ব্যক্তি, একজন ব্যক্তি। সেহেতু ফৌজদারি কার্যবিধি 235-এর 1 ধারা অনুযায়ী দুইটি অপরাধ একত্রে বিচার করা যাবে। তাহলে এই জায়গায় 233 আসবে না, এই জায়গায় আসবে 235-এর 1, এবং দুইটা অপরাধই একসাথে বিচার করা যাবে। তাহলে আহ এখানে আহ যে বিষয়টা আমাদের মনে রাখা প্রয়োজন সেটা হলো যে যদি ঘটনা দুইটা হয়, মামলা কয়টা, দুইটা। আর যদি একই ঘটনায় অনেকগুলো অপরাধ করে, তাহলে এই সবগুলো অপরাধের বিচার এক মামলায় করা যাবে। কয়জন ব্যক্তি করছে, একজন ব্যক্তি। এটাই হলো 235-এর 1। বুঝেন কিনা? এই লাল কলম লাগবে? ওই যে ওই জায়গায় লাল কলম নিয়ে গেছে কেউ? 235-এর 1 বুঝছেন কিনা প্লিজ? লাল পাইছেন? 235-এর 1 বুঝছেন? 235-এর 1-এও একজন, 234-এও একজন, 233-এও একজন। বুঝছেন? কিন্তু 233-এ ভিন্ন ভিন্ন ঘটনা, মামলা দুইটা। 234-এ একই প্রকৃতির অপরাধ, 12 মাসের মধ্যে কয়টা, তিনটা। কয়জন ব্যক্তি, একজন। 235-এর 1-এ কয়জন ব্যক্তি, একজন। অপরাধ করতে অনেকগুলা, কিন্তু কখন, একসাথে। আশা করি বুঝতে পারছেন কি ফেরদৌস সাহেব? বুঝছেন? আচ্ছা। জি। হ্যাঁ। 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 জি। হ্যাঁ। জি বলেন নির্মল। হ্যাঁ। তাহলে মামলা কয়টা আপনি জানেন, 233। ঘটনা যে কয়টা, ওই বাড়িতে যে কটা করছে ওই বাড়ির জন্য আলাদা মামলা, আর আর এক বাড়িতে যে কটা করছে ওই বাড়ির জন্য আলাদা মামলা। প্রশ্ন নেন, বলেন। একই কার্যধারা বলতে বোঝাচ্ছে মানে যে কাজগুলো আপনি একসাথে করছেন। এখন আপনি যদি বলেন যে স্যার একই কার্যধারা আমি কেমনে আইডেন্টিফাই করব, শনাক্ত করব কিভাবে, ওই যে কাজগুলো আপনি যে বাড়িতে ধরেন, আপনারা যখন একটা গ্রামে যখন মারামারি হয়, তাহলে মারামারি তো পৃথক পৃথক দিন যদি হয় তাহলে মামলা হবে কয়টা, দুইটা। পৃথক পৃথক দিনে হলে মামলা যতগুলো, পৃথক পৃথক ঘটনা মামলা ততগুলো। কিন্তু যেদিন মারামারি হয়েছে ওই দিন একজন মারা গেছে, ওই ছিনতাইকারী ওই সোনা গহনা নিয়ে গেছে, টিভি নিয়ে গেছে, এই সবগুলোর অপরাধের বিচার হবে কি, একসাথে। এটাই হলো 235-এর 1, যদি কাজটা করে আপনার একজনে। জি। না, এগুলো তো আলাদা আলাদা মামলা হচ্ছে। জি। এখন আপনি এটা তো 235-এর 1 তো আপনি আনতে পারবেন না। 235-এর 1টা আনতে হলে আসামি কয়জন, একজন। আর আপনি যে আমাদের এই জায়গা কোনো মামলায় কি আসামি একজন আছে? তাহলে এই কোনো একটা শর্ত যদি লঙ্ঘন হয় তাহলে 235-এর 1 প্রযোজ্য হবে না। 235-এর 1 আনতে হইলে আসামি কয়জন, একজন। এখন আপনি বলতে পারেন যে স্যার তাহলে এইগুলা কোন ঘটনায় হবে, আমরা এখনো শেষ করি নাই, এখনো 20 বাকি 18, মাত্র কেবল শুরু করছি। আশা করি আস্তে আস্তে পেরে যাবেন। তাহলে 235-এর 1 আশা করি বুঝতে পারছেন। ইমন সাহেব কি টাকার, কি বোঝেন নাই বলেন, আমারে বলেন কি বুঝতেন। তাহলে 235-এর 1-এর সাথে 233-এর পার্থক্য কি বলেন? 233 হলো পৃথক পৃথক অপরাধ হতে হবে। আর ওই একই ব্যক্তি পৃথক পৃথক অপরাধ করবে। আর 235-এর একটা আছে একই ব্যক্তি ওই একই কাজের অংশ হতে, মানে একই অপরাধ। তোমরা চুরি করতে গেলো, সে আগে ঘর ভাঙলো, পরে চুরি করতে, পরে সেখানে ব্যবস্থা করো।
আচ্ছা, এখন আপনারা আর কোনো প্রশ্ন আছে ভাই 235-এর একে? তাহলে আমরা 235-এর দুয়ে চলে আসি। আর আপনারা প্রশ্ন করেন নাই, গত ব্যাচের একজন প্রশ্ন করছিল পড়ানোর সময় যে স্যার, ব্যভিচারী যদি করবে তাহলে ঘর ভাঙতে হবে কেন? মানে প্রশ্ন বুঝতে পারেন নাই। ব্যভিচার করলে তো ওই মহিলার সাথে ওই পুরুষের আগে থেকে কি আছে, যোগসূত্র আছে। তা সাধারণত ধর্ষণ করার ক্ষেত্রে ঘর ভাঙার প্রশ্ন আসে, কিন্তু ব্যভিচারী যদি করবে তাহলে ঘর ভাঙে কেন? অদ্ভুত সব প্রশ্ন পাওয়া যায়। তা এখন ঘর ভাঙতে পারে না, ধরেন ওই মহিলার স্বামী ওই মহিলার ঘরে আটকে রেখে গেছে, তাহলে সেই ক্ষেত্রে ঘর ভাঙা যায় না? আচ্ছা, আসেন। আচ্ছা, দেখেন, আমরা চলে আসি দুইটি সংজ্ঞার অন্তর্ভুক্ত অপরাধ। একটি সংখ্যার অন্তর্ভুক্ত অপরাধ। 235-এর দুই। আগে আমি ফ্যাক্ট বুঝাই, তারপরে আমরা পড়লে অন্যান্য বিষয়টা ইজি হবে। ফ্যাক্টটা হলো, আমি একটু দণ্ডবিধিতে চলে যাই। আমাদের দণ্ডবিধির 319 ধারায় বলেছে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দৈহিক যন্ত্রণা, বৈকল্য বা পীড়া ঘটায়, তখন সেটার বলে আঘাত। আমি যদি আমার পাশে ইমন বসাই, ইমনরে যদি আমি দৈহিক মানে শারীরিক যন্ত্রণা দিই, ইমনের কান মূলে দিয়ে যে বৈকল্য ঘটালাম, কান ধরেন হালকা 2 ঘন্টার জন্য বেঁকা থেকে গেছে, বৈকল্য ঘটাই, বা পীড়া দেই, পীড়া মানে কষ্ট দেই, তাহলে এই কাজটা যদি আমি ইন্টেনশনালি করি, দ্যাট মিনস আমি ইচ্ছাকৃতভাবে ইমনরে চিমটি দিলাম, চট দিলাম, ঘুষি দিলাম, ঠেলা দিয়ে ফেলে দিলাম, তাহলে এগুলা করলেই তো সে যন্ত্রণা পাচ্ছে, বৈকল্য পাচ্ছে বা পীড়া পাচ্ছে। তখন এই জিনিসটার বলে হলো আঘাত। একে বলে কি? আঘাত। আর আঘাতের শাস্তি আলোচনা করছে 323 ধারায়। 323 বলছে আঘাতের শাস্তি হলো 1 বছর বিনাশ্রম, সরি, যে কোনো বর্ণনার 1 বছর কারাদণ্ড অথবা 1000 টাকা জরিমানা বা উভয়। তা শাস্তি যা হওয়ার হোক। মোটামুটি আপনারা এতটুকু বুঝতে পারলেন যে একজন আর একজনের ধাক্কা দিলে, চড় দিলে, ঘুষি দিলে, ঠেলা দিয়ে ফেলে দিলে, এই সবগুলোই কি হচ্ছে? আঘাত। এবং এই এই যে যে অপরাধটা সে করেছে, এই অপরাধটা হলো দণ্ডবিধির 323 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। বুঝছেন? এখন ইমন রে, আচ্ছা, এটা হলো আঘাত। আঘাতটা ইংরেজিতে বলে হার্ট। হৃদয় যে হার্ট, সেই হার্ট না, এই হার্ট হলো HURT, হার্ট। এখন আমরা চলে আসি 352 ধারা। দণ্ডবিধির 352 ধারায় শাস্তি দিতে হলো ক্রিমিনাল ফোর্সের। ক্রিমিনাল ফোর্স রে বাংলায় বলে অপরাধমূলক বল প্রয়োগ, অপরাধজনক বল প্রয়োগ বা অপরাধমূলক বল প্রয়োগ। ক্রিমিনাল ফোর্সটা কি, তার আগে জানা দরকার শুধু বল প্রয়োগটা কি। শুধু বল প্রয়োগ হলো যে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির আরেকজন ব্যক্তিকে গতিশীল করে, গতি পরিবর্তন করে বা গতিরোধ করে, তার নিজের মাধ্যমে, কোনো প্রাণীর মাধ্যমে, কোনো বস্তুর মাধ্যমে, তখন এটাকে বলে বল প্রয়োগ। কেমনে? যে ইমন হেঁটে আসতেছিল, ইমনকে ধাক্কা দিয়ে থামাই দিছি বা থামাই দিছি, তাহলে সে গতিশীল ছিল, আমি গতিরোধ করছি। ইমন হেঁটে যাচ্ছিল, আমি ধাক্কা দিছি, সে তার গতি পরিবর্তন হয়ে গেছে। আর একটা হলো গতিশীল, গতি পরিবর্তন। আর একটা হচ্ছে কি গতিশীল করা, গতি পরিবর্তন। একটা হলো গতি রোধ। তাহলে গতিশীল মানে হলো দাঁড়াই ছিল, তার আমি ধাক্কা দিলাম, সে দৌড়ানো শুরু করলো। বা আমার একটা কুকুর ছিল, কুকুরকে দিয়ে বললাম যে এই মন্দিরে একটা দৌড়ানি দিয়ে আসো, দৌড়ানো শুরু করলো। তাহলে এটারে বলা হলো ক্রিমিনাল শুধু ফোর্স। আর এই অপরাধটা যখন আমি খারাপ উদ্দেশ্যে করব, তখন এটা হয়ে যাবে ক্রিমিনাল ফোর্স। ঠিক একইভাবে আঘাতের ক্ষেত্রে বলা হয় নাই শুধু আঘাত কোনো অপরাধ না। আঘাত, শুধু আঘাতের সংজ্ঞা দিছে 319 ধারায়। শুধু আঘাতটা যদি ইন্টেনশনালি করা হয়, মানে তারে ব্যথা পাবে এই উদ্দেশ্যেই আমি দিছি, তখন এটার সংজ্ঞা দিছে 321। আর ইচ্ছা করে দিলে এটার শাস্তি বলছে 323। বুঝছেন? অর্থাৎ আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, খুব দ্রুততার সাথে যাচ্ছিলাম, ইমন হঠাৎ এসে আমার সাথে ধাক্কা লেগে পড়ে গেছে, ইমন ব্যথা পাইছে, তাহলে এটা আপাত দৃষ্টিতে আপনার মনে হইতে পারে 323, বাট অ্যাকচুয়ালি 323 না। কেন না? কারণ উনারে ধাক্কাটা আমি ইচ্ছা করে দেই নাই। যদি ইচ্ছা করে দিয়ে থাকি তাহলে অপরাধটা হয়েছে কত? 323। আবার ধাক্কা দেওয়া আছে 323 যেরকম হয়, ধাক্কা দেওয়াটা আমি যে বললাম গতিশীল করে, গতিরোধ করে, গতি পরিবর্তন করে, তাহলে এটা তো কিও হয়, ক্রিমিনাল ফোর্সও হয় না। বুঝেন কিনা? যে উনি যে দাঁড়াইছিল, ওনার আমি ধাক্কা দিলাম, এটা 323ও হয়, আবার 352 হয়। কারণ ধাক্কা দিলে উনি ব্যথা হইছে, 323। ধাক্কা দিলে উনি গতিশীল হইছে, অপরাধমূলক কি?
বল প্রয়োগ, তাহলে কাজ কয়টা? একটা, কিন্তু অপরাধ হয়েছে কয়টা? দুইটা। ধাক্কা কিন্তু দুইটা না, ধাক্কা কয়টা? একটা। একটা। তাহলে অপরাধ হয়েছে কয়টা? দুইটা। এখন তাহলে ইমনের রে যে আমি ধাক্কা দিলাম, আমার বিরুদ্ধে মামলায় কোন ধারায় হবে? 323 ধারায় হবে, নাকি 352 ধারায় হবে, নাকি দুই ধারাই হবে? এই সমাধানটা দিয়েছে আমাদের ফৌজদারি কার্যবিধি 235-2। 235-2 এই জায়গায় যে কথাটা বলতেছে সেটা হলো যে যদি কোনো কাজ দণ্ডবিধি 2 বা ততোধিক সংজ্ঞায়িত অপরাধের মধ্যে পড়ে, তাহলে দুই ধারাই তারে চার্জ গঠন করে বিচার করা যাবে। তাহলে আমি যে ইমনরে ধাক্কা দিলাম, ইমন আমার বিরুদ্ধে 323-এর সাথে সাথে 352 ধারায় মামলা করতে পারে, এবং আদালত 323-এর সাথে 352 ধারায় চার্জ গঠন করে আমার দুই ধারাই সাজা দিতে পারে। এক ধারা না, কয় ধারায়? দুই ধারায়। এই লাইট জ্বালাই দেন, লাইট অন করেন, তাহলে বুঝতে পারছেন? আমরা একটু পড়ি, এখান থেকে আমাদের লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে। দুইটি সংজ্ঞার অন্তর্ভুক্ত অপরাধ 235-এর 2 ধারা অনুযায়ী অভিযোগকৃত কাজগুলো যদি এমন একটি অপরাধ সৃষ্টি করে যা বর্তমান বলবৎ এরূপ কোন আইনের যা দ্বারা অপরাধের সংজ্ঞা বা দণ্ড প্রদান করা হয়, আন্ডারলাইন করবেন, 2 বা ততোধিক পৃথক সংজ্ঞার অন্তর্ভুক্ত হয়, তাহলে উক্ত অপরাধের অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অনুরূপ প্রত্যেকটি অপরাধের জন্য চার্জ গঠন করা যাবে এবং একই মামলায় বিচার করা যাবে। মানে অপরাধ হয়েছে কয়টা? মানে কাজ করছেন কয়টা? একটা। বাট ওই কাজটা 2 বা ততোধিক সংজ্ঞার অন্তর্ভুক্ত, তাহলে ওই দুই ধারাই দ্বারা চার্জ গঠন করে সাজা দেওয়া যাবে। উদাহরণ পড়ি। ক অন্যায়ভাবে খ কে লাঠি দ্বারা আঘাত করে। এখানে ক দণ্ডবিধি 321 ধারায় সংজ্ঞায়িত স্বেচ্ছায় আঘাত প্রদানের অপরাধ করেছে, যা 323 ধারায় ধারায় হয়েছে। ধারায় লেখেন, ধারায়। 323 ধারায় কি বলেন? শাস্তিযোগ্য। একই সাথে ক দণ্ডবিধির 350 ধারায় সংজ্ঞায়িত অপরাধজনক বল প্রয়োগের অপরাধ করেছে, যা দণ্ডবিধির 352 ধারায় শাস্তিযোগ্য। সুতরাং ক এর বিরুদ্ধে দণ্ডবিধির 323 এবং 352 ধারার অধীনে প্রকৃতভাবে অভিযোগ গঠন করে, প্রকৃত জায়গায় লেখেন পৃথক, পৃথকভাবে চার্জ গঠন করে উভয় ধারার অধীনে শাস্তি দেওয়া যাবে। প্রকৃত আছে না, এই যে প্রকৃত, পৃথকভাবে মানে দুইটা অপরাধের কাজ পৃথক পৃথক করতে, কিন্তু বিচার হবে কয় মামলায়? একই মামলায় বিচার করা, শাস্তি দেওয়া যাবে। তাহলে মূল বিষয়টা কি আপনারা বুঝছেন কিনা যারা এই মুহূর্তে আছেন অনলাইন অফলাইনে? মানে সে লাঠি দিয়ে বাড়ি দিছে একটা, এখন এই লাঠি দিয়ে আঘাত করা, এটা আঘাতও হয়, আবার এটা অপরাধমূলক বল প্রয়োগও হয়। তাহলে আদালত তার এই দুই অপরাধের জন্যই সাজা দিতে পারে, কিন্তু যদিও সে কাজ করছে কয়টা? একটা। বুঝতে পারেন নাই বোধহয়, কোথায় বোঝেন নাই বলেন? বোঝেন নাই কি সেটা বলেন। হ্যাঁ, সংজ্ঞা আছে, শাস্তি আছে 352, ওই যে লেখা আছে 352 ধারায়। জি, হ্যাঁ, সংজ্ঞার ধারায় কখনো মামলা হয় না, মামলা হয় সবসময় শাস্তির ধারায়। এই কারণে সংজ্ঞা দিছে 321, বাট শাস্তি বলছে 323, এই কারণে মামলা হবে 323-এ। আবার ক্রিমিনাল ফোর্সের সংজ্ঞা দিছে 350-এ, শাস্তি বলছে 352-তে, এই কারণে মামলা হবে 352। কি লিলি, বুঝছেন? বোঝেন নাই? কোন জায়গায় বোঝেন নাই সেটুক বলেন। কিছুই বুঝতেছেন না? কিছুই না বুঝতে চাইলে ধারে এসে কাছে এসে বসবেন। কি বোঝেন নাই? মানে এই পর্যন্ত যা পড়াইছি তার কিছু বোঝেন নাই? কোন ধারা পর্যন্ত বুঝতেন সেটা বলেন। হ্যাঁ, 235-এর 1 বুঝছেন? একে কি বলছে বলেন?
বলেন, লজ্জা নাই? কেন পারবেন না? বিস্তারিত, আপনার চেয়েও অনেক দুর্বল স্টুডেন্ট এই জায়গা থেকে উকিল হয়ে গেছে বা হবে ইনশাল্লাহ। তো বলেন, একাধিক লজ্জা শরমের কিছু নাই, যা বুঝতেন সেটা মুখ ফুটে বলেন। বুঝছি স্যার। এই আয়শা, আপনি বুঝতেন না 235-এর এক? কি বুঝতেন? 35-এর এক বুঝছি। একই কার্য প্রক্রিয়ার অংশ হিসেবে যদি অনেকগুলো অপরাধ করে, সবগুলো অপরাধের বিচার একসাথে তার বিরুদ্ধে করা যাবে একই মামলায়। এটা হলো 235-এর এক। আচ্ছা লিলি, আপনার উদ্দেশ্যে বলি, ধরেন একজন ব্যক্তি, টিপজল একজন ব্যক্তি, একজন ব্যক্তি, কিন্তু তার পরিচয় কিন্তু অনেকগুলো হতে পারে। কিভাবে? সে একজনের স্বামী, একজনের পিতা, একজনের বয়ফ্রেন্ড, একজনের ধরেন ভাই, হইতে পারে না? তা ঠিক একই ভাবে আপনি কাজ করছেন একটা, আপনি একজনকে ধাক্কা দিছেন, ধরেন আপনি আপনার বান্ধবীরে ধাক্কা দিছেন বা চুল ধরে টান দিছেন, চুল ধরে টানি দেই, সে ধরেন দৌড়ে যাচ্ছিল, আপনি তার চুল ধরে টান দিছেন, সে পড়ে গেছে। এখন এই জায়গায় সে দৈহিক যন্ত্রণা বই করলো, পীড়া পাইছে, এবং আপনি তার ইচ্ছা করেই তার চুল ধরে টানটা দিছিলেন। সো আপনি এই জায়গায় যে অপরাধের জন্য শাস্তি, যে অপরাধটা করছেন সেটা হলো দণ্ডবিধি 323 ধারা, 323 ধারা, কারণ ইচ্ছাকৃত ভাবে তারে আপনি আঘাত করছেন, আর ইচ্ছাকৃত ভাবে আঘাতের শাস্তি কততে? 323। এইটুক তো বুঝছেন? এই, কারণ আপনি যদি একজনে থাপ্পড় দিচ্ছেন, থাপ্পড় দেয় না, একজন আর একজনে থাপ্পড় দেয়, তাহলে থাপ্পড়ও যদি দেন তাও সেটা কি হবে? 323। এইটুক তো বুঝছেন? আচ্ছা, এখন যে কাজটা 323, আপনি তো থাপ্পড় একটাই দিছেন আর দেন নাই, তাহলে ওটা 323 হয়েছে। আবার দণ্ডবিধির আর একটা ধারায় বলছে যে যদি কোনো ব্যক্তি আর একজন ব্যক্তিরে কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে তাকে গতিশীল করে, গতিরোধ করে বা গতি পরিবর্তন করে নিজের দৈহিক শক্তির মাধ্যমে, এই থাপ্পড় দিচ্ছেন কিসের মাধ্যমে? দৈহিক শক্তি। কোন প্রাণীর মাধ্যমে, প্রাণী ধরেন আপনি রাসেল ভাইপার পালেন, বা আপনি সাপ পালেন, সাপরে দিয়ে ভয় দেখাইছেন, বা সাপরে দিয়ে তার গতিশীল করছেন, গতিরোধ করছেন, বা গতি পরিবর্তন করছেন, বা কোনো বস্তুর মাধ্যমে, বস্তু মানে কি, ধরেন লাঠি দিয়ে, তাহলে সেটা হবে হচ্ছে অপরাধজনক বল প্রয়োগ বা ক্রিমিনাল ফোর্স। তাহলে আপনি যে কাজটা করছেন ওটা আঘাত তো হইছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। এখন আপনি যে কাজটা করছেন ওটা যেরকম আঘাত হইছে, ওটা দণ্ডবিধির সংজ্ঞায়িত আর একটা অপরাধ হইছে, সেই অপরাধটা হলো ক্রিমিনাল ফোর্স। তাহলে থাপ্পড় দিছেন একটা, বাট অপরাধ হচ্ছে কয়টা? দুইটা। এখন প্রশ্ন হলো, তাহলে তারে কোন অপরাধের জন্য আদালত বিচার করবে? তারে কি ওই আঘাতের জন্য বিচার করবে? লিলিরে কি আঘাতের জন্য বিচার করবে নাকি ক্রিমিনাল ফোর্সের জন্য বিচার করবে? আমাদের ফৌজদারি কার্যবিধি 235-এর 2-এ বলছে তারে ওই দুই অপরাধের জন্যই বিচার করতে পারবে, যদিও সে কাজ ঘটাইছে কয়টা? একটা, কিন্তু সে একটা ঘটাইলে ওই একটা কাজ দণ্ডবিধির 2টা ধারায় সংজ্ঞায়িত অপরাধের মধ্যে পড়ে, এই কারণে তারে 2 ধারায় সাজা দেওয়া যাবে। যদি ওই থাপ্পড়টা 3টা ধারায় সংজ্ঞায়িত অপরাধের মধ্যে পড়তো, তাহলে তারে 3 ধারায় সাজা দেওয়া যেত। বুঝেন নাই? ধরেন আরো ভালোভাবে বুঝাই, ওই কার্য করছে একটা, বাট অপরাধটা দুইটা। ধরেন আপনি, আমি আরো বলি, আমরা ঔষধ খাই না? ঔষধ, ঔষধ কোন ঔষধের একটাই কাজ করে, কোন ঔষধের একাধিক কাজ করে। ধরেন আপনি দাঁতের ডাক্তারের কাছে গেলে আপনার ফিলমেট খাইতে দিছে, ফিলমেট তো নর্মালি যাদের পেট খারাপ হয় তারা খায়, কিন্তু ওই জায়গায় পেট খারাপের সাথে সাথে ব্যথার কাজও করে, কিন্তু ঔষধ কিনছেন কয়টা আপনি? একটা, কিন্তু কাজ করতেছে কয়টা? পেট খারাপেরও কাজ করে, ব্যথার কাজও করে। কাহিনী বুঝছেন? তাহলে অপরাধ মানে কাজ ঘটাইছেন একটা, কিন্তু ওইটা করতেছে কয়টা? দুইটা অপরাধের সাজা পাবেন যদি ওই কাজটা দণ্ডবিধির 3টা ধারায় সংজ্ঞায়িত অপরাধ হতো, তাহলে 3টা ধারায় আপনার সাজা দেওয়া যেত। বুঝেন নাই বোধহয়? ধরেন আপনি ওই ওষুধ কিনছেন একটা, নাপা জ্বরের ওষুধ খাইছেন, এখন নাপার কাজ যে শুধু জ্বর কমায় তা তো না, অন্যান্য যত কাজ থাকুক সব দেহে যদি ওই সমস্যাগুলো থাকে, নাপা কিন্তু সবগুলোর বিরুদ্ধেই কাজ করবে। বুঝতে পারছেন? তাহলে ঔষধ কিনছেন কয়টা, কিন্তু কাজ করতেছে কতগুলো? অনেকগুলো। ঠিক একই ভাবে
আপনি যদি একটা কাজ করেন এবং ওই কাজটা যদি দণ্ডবিধির 2 বা ততোধিক সংখ্যার মধ্যে পড়ে, তাহলে ওই 2 বা ততোধিক অপরাধের জন্য আপনার সাজা দিতে পারবে। এটাই হলো 235-2। এবার বুঝছেন? এই অঙ্কগুলো শুধু বিনাশ করে আপনি দিতে পারবেন। পেনাল করে, এই যে দুটো অঙ্ক হচ্ছে হ্যাঁ। এইটাই শুধু বিনাশ করতে গিয়ে আর এই যে আপনার প্রশ্নের উত্তরেই আমরা এই যে পড়া শুরু করে, এখানে প্রথমে দেখেন 235-2 ধারা অনুযায়ী অভিযুক্ত কাজগুলো যদি এমন একটি অপরাধ সৃষ্টি করে যা বর্তমানে বলবৎ এরূপ কোনো আইনের মানে হলো এটা পেনাল কোডেরও হইতে পারে অথবা অন্য কোনো আইনের অধীনেও হতে পারে। এখন বিনাশ করে বিনাশ বলেন বলেন। বিনাশ করে বলতেই আছে দশ নম্বর। হ্যাঁ, নারী শিশু বিদ্যার তো নাই। ধন্যবাদ। আমাদের দিন মোহাম্মদ সাহেব বলছে যে ধর্ষণ মামলা উদাহরণ এখানে টানলে হয় না। কেন হয় না? কারণ ওই জায়গা তো 2 বা ততোধিক সংখ্যার মধ্যে পড়ে। দুইটার অপরাধের নাম কি এক? এই জায়গার নাম হলো আঘাত, ওই জায়গার নাম হলো অপরাধজনক বল প্রয়োগ। কিন্তু ধর্ষণের মামলা তো নারী শিশুতেও ধর্ষণ, আবার আমাদের কি দণ্ডবিধিতেও ধর্ষণ। আর ধর্ষণের সাজাটা দণ্ডবিধি থেকে আলাদা একটা স্পেশাল ল বানাইছে, সেটা হলো নারী ও শিশু নির্যাতন দমন আইন। সো জিনিস দুইটা কিন্তু এক না। যদি এরকম হতো যে কাজ করছে একটা, যে ধর্ষণ করছে, বাট ধর্ষণের নাম দণ্ডবিধিতে আরেক রকম, নারী শিশুতে আর এক রকম, তাহলে তারে 2 ধারাই তার বিরুদ্ধে মামলা করা যেত, বা 2 ধারাই তার বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার করা যেত। বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা, লজ্জা পাওয়ার কিছু নাই। ইমন, আইনজীবী হতে চাইলে অনেক কথা শুনতে হবে, আরো অনেক কথা শুনবেন। দেখেন, তো আমাদের বিরতি, মাগরিবের বিরতি, আবার আমরা শুরু করব 10-15 মিনিট পরে। আমরা ক্লাস শুরু করি। দেখেন ভাই এখনো আসে নাই। আচ্ছা, ক্লাস শুরু করার আগে আমরা এতক্ষণ ধরে যে 235-এর উপধারা 2 পর্যন্ত পড়ছি, আজকে বেশ কতগুলো ধারা পড়ছি, 233 পড়ছি, 34 পড়ছি, 235-1, 235-2। এই 4টা ধারা 4 জনে বলেন। নির্মল বলেন 233-এ কি আছে? নির্মল, একটা উদাহরণ দেন। বলেন, ইমনের কথাই বলেন, দিয়ে বলেন। হ্যাঁ, এখন অন্য আরেক জায়গায় একটা আহ চিন্তাই করবে। হুম, এখন ওই যে দুইটা ঘটনা ঘটেছে, হুম। বাট লোক একটা এই দুই পৃথক পৃথক অপরাধের জন্য পৃথক পৃথক কিছু করা হবে। মামলা দুইটা, মামলা দুইটা দুইটা। অনলাইনে লুফসানা বলেন 234-এ কি আছে? লুফসানা 234। 3টি চার্জ একত্রিত ভাবে একটি মামলায় বিচার করা যাবে। কখন? আহ মানে একই স্থানে যদি হয়, একই একই ধরনের যদি অপরাধটা হয়, একই ধরনের একই ব্যক্তি দ্বারা যদি অপরাধগুলো সংগঠিত হয়, তাহলে 234 ধারায় উম, আহ, ওই চার্জ গঠন করে করা যাবে। পুরোপুরি ক্লিয়ার হলো না। শেখ ফারজানা একটু বলেন 234 ধারা, শেখ ফারজানা। স্যার, একই ব্যক্তি 1 বছরের মধ্যে একই ধরনের 3টা অপরাধ সংগঠিত করছে, তাইলে ওই হ্যাঁ, 3টা অপরাধের শাস্তি, হ্যাঁ, ওই চার্জ গঠন করা যাবে 3টা অপরাধ একই সাথে। 3টা অপরাধের শাস্তি একই এক মামলায় বিচার করা যাবে নাকি? এটা হলো জি স্যার। 234। আচ্ছা 34। আচ্ছা, দিলরুবা খানম, ফরিদপুর থেকে, আপনি 235-1 বলেন। দিলরুবা, শুনতে পাচ্ছেন কথা? আচ্ছা, মাকসুদা ইয়াসমিন লাকি, ঢাকা থেকে। মাকসুদা, আপনি শুনতে পাচ্ছেন কথা? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। মাকসুদা বলেন 235-1 ধারায় কি বলছে, বলতে পারবেন মাকসুদা?
স্যার 35টা আমি ভালো বুঝি নাই, 34টা বুঝছি স্যার। আচ্ছা, অনলাইনে আর যারা আছেন, মাকসুদা সারা, শিল্পী বলেন, শিল্পী, শিল্পী দাস, ময়মনসিংহের শিল্পী দাস বলেন। শিল্পী, কথা শুনতে পাচ্ছেন? শিল্পী বলবেন যে আমি কথা বলবো না, গান গাইবো। গানের সুরেই বলেন 235-1। এই আপনি বলেন আখিনুর, 235-1 বলেন। আমাদের সামনে যে আখিনুর আছে, আপনি বলেন 235-1 কি আছে। আখিনুর একটা উদাহরণ দিলেও হবে। 235-1 বলতে স্যার একই ব্যক্তি যদি বিভিন্ন অপরাধ করে। হুম। ভিন্ন ভিন্ন অপরাধ কখন করবে? ওয়েন? মিলন, মিলন সাহায্য করেন। একই অপরাধের অংশ। কেউ বলেন না, ওনাদের বলতে দেন, বলুক। 233-এর উল্টা 235-1 তো মনে করেন, আপনি বলেন। একই অপরাধ কয়েকটা, মানে কয়েকটা অপরাধ একই ব্যক্তি একই সময়ে করলো, তাহলে ওইটা একসাথে বিচার করা যায়। যেমন এক ঘরে ঢুকে চুরি করলো বা বিচারি করলো, যে ওটা একই সময়। অর্থাৎ একই কার্যের অংশ হিসেবে হিসেবে মানে একই ঘটনায় যদি অনেকগুলো অপরাধ করে একজন ব্যক্তি, তাহলে সকল অপরাধের বিচার একসাথে করা যাবে। এটা হলো 235-1। ইমন বলেন 235-2। 235 হলো ভাই, একই ব্যক্তি যদি একাধিক অপরাধ করে, তাহলে তাহলে একত্রে একত্রে বিচার করার সময় মানে পৃথক পৃথক চার্জ গঠন করে একই মামলায় বিচার করা যাবে। বিল্লাল, কথা কি হলো বলেন তো বিল্লাল সাহেব, ওনার কথা কি হলো? একই ব্যক্তির যেমন উদাহরণটা বলি স্যার, একজনের মাথায় লাঠিতে বাড়ি দিয়েছে, বল প্রয়োগ করছে, আঘাত করছে, 323-এর অপরাধ হয়েছে। 352-তেও ও দণ্ডবিধি, 352-তেও তার বিচার করা যেতে পারে, 323-এর দ্বারাও তার বিচার করতে পারে। ধন্যবাদ। বিষয়টা হলো এরকম যে কাজ হয়েছে একটা বা দুইটা ধারায় সংজ্ঞায়িত, তাহলে দুই ধারায় তারে কাজ গঠন করে সাজা দেওয়া যাবে। ধন্যবাদ। আপনাদের 235-3 পড়া লাগবে না, এটা বাদ দেই। এটা পড়বো যখন আমরা দণ্ডবিধি পড়বো, তখন এটা পড়াবো। আপাতত 235-3 বাদ দেন, এই সাবসেকশন করা লাগবে না। আমরা সরাসরি চলে আসি 236 ধারা। আন্ডারলাইন করেন। 236 ধারায় বলছে যে অপরাধ সংগঠন সম্পর্কে গোল দিবেন সন্দেহ থাকলে। অপরাধ সংগঠন সম্পর্কে সন্দেহ থাকলে এই ব্র্যাকেটে লেখেন বিকল্প চার্জ। 236-এর আর এক নাম হচ্ছে বিকল্প চার্জ। বিকল্প চার্জ বা ইংরেজিতে লেখেন অল্টারনেটিভ চার্জ। ALTER, অল্টার, NATIVE, ALTER, অল্টার, NATIVE, আর চার্জ হলো CHARGE, চার্জ, CHARGE, চার্জ। তাহলে আমার মনে রাখতে হবে 236 ধারার আর এক নাম হচ্ছে বিকল্প চার্জ বা অল্টারনেটিভ চার্জ। 236 ধারার মূল বিষয়বস্তু আগে বুঝাই, তারপরে আমরা 236 ধারা এখানে পড়বো। 236 ধারার যে মূল কথা ভাই, সেটা হলো যে আদালত যখন চার্জ গঠন করতে গেল, আসামির বিরুদ্ধে চার্জ গঠন করতে গেল, তখন আদালতের কাছে মনে হচ্ছে যে এই লোকটা কি চুরি করছে, নাকি চোরাই মাল গ্রহণ করছে, নাকি বিশ্বাসভঙ্গ করছে, নাকি আত্মসাৎ করছে। মানে আদালতের কাছে, আদালতের মনে হচ্ছে সে অপরাধ একটা করছে, কিন্তু এই সাইটটার কোনটা হবে আদালত বুঝতে পারতেছেন। আদালতের কাছে সন্দেহ হচ্ছে যে কি চুরি করছে নাকি চোরাই মাল গ্রহণ করছে। চুরি মানে হলো কোনো জিনিস চুরি করা, আর চোরাই মাল মানে হলো
আর সে চুরি করে নাই, বাট সে জেনে শুনে একটা চোরাই মাল কিনছে, এটা হলো চোরাই মাল গ্রহণ। এখন আদালতের কাছে মনে হয়েছে যে চুরি করছে, না হলে চোরাই মাল গ্রহণ করছে। আর বিশ্বাসভঙ্গ হলো যে আপনি যে অফিসে চাকরি করেন তার জিনিসপত্র নিজের মতো করে নিয়ে নিছেন, এটা হলো কি বিশ্বাসভঙ্গ। আর আত্মসাৎ তো ওই একই রকম। তো তাহলে আদালতের কাছে মনে হচ্ছে এই ঘটনাটা, মামলার যে বিষয়বস্তু, এটা দেখে মনে হচ্ছে এটা চুরিও হতে পারে, চোরাই মাল গ্রহণও হতে পারে, বিশ্বাসভঙ্গ হইতে পারে, আবার আত্মসাৎও হতে পারে। তাহলে সন্দেহ হচ্ছে কয়টা নিয়ে? চারটা নিয়ে। যদি সন্দেহের সৃষ্টি হয় তখন আদালতের হাতে অপশন দুইটা, হয় যতগুলা নিয়ে সন্দেহ হচ্ছে, শব্দ হয় কিসে ভাই আপনার নাকি কলমে? আচ্ছা, না আবার ওই যে কেটলি লাগায় রেখে গেছে ওইটাই শব্দ হচ্ছে কিনা তাই বলতেছি, যে যতগুলা নিয়ে সন্দেহ হচ্ছে সবগুলাই একসাথে চার্জ গঠন করবে। তার মানে চুরির জন্য করবে, বিশ্বাসভঙ্গের জন্য করবে, আত্মসাতের জন্য করবে, চোরাইমালের জন্য করবে, চায়ের ধারায় চার্জ গঠন করবে, তারা বিচার করবে, অথবা যে কোনো একটা, অথবা যে কোনো একটা। তো যদি আদালতের কাছে সন্দেহ হয় যে আসামি এই চারটা অপরাধের যে কোনো একটা করছে, তখন আদালতের হাতে দুইটা অপশন, হয় চারটা ধারায় চার্জ গঠন করবে, মানে যতগুলো নিয়ে সন্দেহ হচ্ছে সবগুলাই চার্জ গঠন করবে, অথবা কোনটা যে কোনো একটা। বুঝেন কিনা? তবে কথা আছে, ধরেন মোবাইল চুরির মামলা করছে বেল্লাল, ডিপজলের বিরুদ্ধে মোবাইল চুরির মামলা করছে। এখন চার্জ গঠনের সময় আদালতের কাছে মনে হচ্ছে যে ডিপজল কি মোবাইল চুরি করছে, ডিপজল আবার এই বেল্লালের কর্মী ছিল ধরেন। এখন আদালতের কাছে মনে হচ্ছে ডিপজল তো চুরি করছে, নাকি চোরাই মাল গ্রহণ করছে, নাকি আত্মসাৎ করছে, নাকি বিশ্বাসভঙ্গ করছে, সন্দেহ হচ্ছে। তখন আদালত ডিপজলের বিরুদ্ধে এই চারটা অপরাধের চার্জ গঠন করবে, যেহেতু চারটে নিয়ে সন্দেহ হচ্ছে, অথবা যে কোনো একটা। এইটুকু বুঝছেন? এখন যদি ধরেন ওনার হাতে তো অপশন আছে, উনি সবগুলো চার্জ গঠন করতে পারে, বাট যদি উনি একটাই চার্জ গঠন করে, শুধু চুরির জন্য চার্জ গঠন করলো, এবং বিচারে তার চুরির জন্য সাজা দিয়ে ফেলছে, ডিপজলে চুরির জন্য সাজা দিয়ে ফেলছে। এখন পরে এসে যদি আবার বিল্লাল গিয়ে মামলা করে যে না সে আসলে আমার মোবাইল চুরি করে নাই, আমার মোবাইল হলো সে আত্মসাৎ করছিল, মোবাইল কি বলেন আত্মসাৎ করছিল, তাইলে পরের ওই সেম ঘটনা, নতুন কোনো ঘটনা, সেম মোবাইল, কিন্তু অলরেডি ওই বিষয় নিয়ে তার একবার বিচার কি বলেন হয়ে গেছে। তাহলে সেম বিষয় নিয়ে প্রথমে মামলা করছিল চুরির মামলা, পরে মামলা করছে কি আত্মসাৎ, কিন্তু চুরির মামলা যেহেতু একবার বিচার হয়ে গেছে, তাই পরবর্তী মামলা খারিজ হয়ে যাবে। ডক্ট্রিন অফ ডাবল জিওপার্টি, ফৌজদারি কার্যবিধি 403 ধারার নীতি দ্বারা পরের মামলাটা কি হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। কারণ কারণ একই অপরাধ নিয়ে একবার কি হয়ে গেছে, একই ঘটনা নিয়ে একবার বিচার হয়ে গেছে। তাহলে মূল বিষয়বস্তু দাঁড়াইলো কি? 236 ধারায় বলছে যে যদি কোনো কখনো আদালতের কাছে সন্দেহ হয় যে এই ব্যক্তি অমুক 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 অপরাধ করছে, তাহলে আদালত সকল অপরাধের জন্য চার্জ গঠন করবে, অথবা যে কোনো একটা। তবে যদি যে কোনো একটা চার্জ গঠন করে এবং ওই অপরাধে যদি একবার সাজা বা খালাস যাই হোক না কেন, মানে ওই মামলার বিচার শেষ, পরবর্তীতে যদি আবার এসে ওই সেম ঘটনা নিয়ে আবার মামলা করে, তাহলে পরবর্তী মামলাটা ফৌজদারি কার্যবিধি 403 ধারা দ্বৈত বিপদ বা ডক্ট্রিন অফ ডাবল জিওপার্টি দোবারা দোষ নীতি দ্বারা বারিত হবে। কারণ একবার ওই অপরাধের বিচার কি বলেন, বুঝছেন? লিলি বুঝেন নাই? আর একবার বুঝাইতে হবে, আপনার ফেস দেখলে বোঝা যায় যে বোঝাই যাচ্ছে না, মানে শহরের। আচ্ছা দেখেন, যে বিষয়টা হলো যে আপনার সামনে বিরিয়ানি আছে, তেহারি আছে, পোলাও আছে, খিচুড়ি আছে, ঠিক আছে? এখন আপনার যদি সময় দিছে 1 ঘন্টা, কারণ আপনার যদি মন চায় আপনি ইচ্ছা করলে চারটেই খাইতে পারেন, ঠিক আছে, অথবা যে কোনো একটা। কিন্তু একটা খাওয়ার পরে সময় শেষ, এখন আপনার পরানে আরো চাইতেছে যে কেন খিচুড়ি খাইলাম, বিরিয়ানি খাইলেই মনে হয় ভালো হতো, আর খাইতে পারবেন না। যখন সময় ছিল তখনই আপনি ইচ্ছা করলে কি চারটেই খাইতে পারতেন, কিন্তু তখন যদি একটা খান তাহলে পরবর্তীতে আর বাকিগুলা খাইতে পারবেন না। বুঝছেন? তাহলে আদালতের কাছে চার্জ মনে হয়েছে যে সে অমুক 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 অপরাধ করতে পারে, তাহলে সবগুলা নিয়ে চার্জ গঠন করতে পারে, অথবা যে কোনো কি একটা। বাট যদি একটাই চার্জ গঠন করে, পরবর্তীতে আর অন্যগুলো চার্জ গঠন করা যাবে না। যদি ওই একটাই চার্জ গঠন করে অলরেডি বিচার হয়ে যায়। তো একটু পড়ি দেখেন, 236 ধারা অপরাধ সংগঠন সম্পর্কে সন্দেহ থাকলে ফৌজদারি কার্যবিধি 236 ধারা অনুযায়ী কি অপরাধ সংগঠিত হয়েছে সে সম্পর্কে আন্ডারলাইন করবেন। কোনো সন্দেহ থাকলে এমন অপরাধ সমূহের সকল অপরাধের জন্য বা উক্ত অপরাধ সমূহের মধ্যে কোনো একটি অপরাধের জন্য অভিযুক্ত করে বিচার করা যাবে। সকল অপরাধ অথবা কি
যে কোনো একটা, বুঝছেন? সকল অপরাধ অথবা যে কোনো একটা। আমরা উদাহরণে চলে আসি যে ক একটি কাজের জন্য অভিযুক্ত, ক একটি কাজের জন্য অভিযুক্ত হয়েছে, মানে কর বিরুদ্ধে একটা মামলা হয়েছে, যা চুরি অথবা গোল্ডেন অথবা চোরাই মাল গ্রহণ অথবা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ অথবা প্রতারণা হতে পারে। তাহলে তার বিরুদ্ধে সে একটা কাজের জন্য অভিযুক্ত হয়েছে, এখন আদালতের কাছে আশঙ্কা হচ্ছে সে চুরি করেছে অথবা চোরাই মাল গ্রহণ করেছে অথবা বিশ্বাসভঙ্গ করেছে অথবা কি প্রতারণা করেছে। তাকে চুরির পরে একটা কমা দেন, চুরি কমা চোরাই মাল গ্রহণ কমা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার জন্য একত্রে চার্জ করা যেতে পারে, মানে চারটা ধারায় তার বিরুদ্ধে চার্জ করা যেতে পারে। অথবা তাকে চুরি বা চোরাই মাল গ্রহণ বা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বা প্রতারণা যে কোনো একটি অপরাধের জন্য চার্জ করা যেতে পারে। হয় চারটায় একসাথে চার্জ করবে অথবা যে কোনো কি একটা। 236 ধারা বুঝছেন কিনা প্লিজ? বিপাশ সাহেব, বুঝছি। 236 ধারা কি আছে বিপাশ সাহেব বলেন। যে কোনো একটা, তবে একটা যদি চার্জ গঠন করে বিচার হয়ে যায় তাহলে বাকিগুলা নিয়ে চার্জ, তাহলে বাকিগুলার মামলা করলে সেটি মামলা খারিজ হয়ে যাবে। আকিনুর বুঝছেন? অপরাধ একটাই করছে, বাট সন্দেহ হচ্ছে অপরাধগুলো হলো একটার সাথে আর একটা জড়িত, অপরাধ একটার সাথে আর একটা জড়িত। কিছু কিছু অপরাধ আছে অপরাধগুলোর উপাদান এক, কিন্তু সকল উপাদানের উপাদান একটা। ধরেন আপনি যদি, আমি যে কথা বললাম যে চুরি বা চোরাই মাল গ্রহণ অনেকটা একই রকম, চুরি করতে অথবা মোবাইলটা সে পরে জানা গেল চোরাই মাল হিসেবে রাখছে। বা বিশ্বাসভঙ্গ কারে বলে, আপনি অফিসিয়াল চাকরি করতেছেন, আপনি যে চেম্বারে কাজ করেন ওই চেম্বারেতে জিনিসপত্র নিয়ে গেছেন, তো এটা চুরিও হইতে পারে আবার বিশ্বাসভঙ্গ হইতে পারে। মানে ঘটনার প্রকৃতি এরকম যে আদালতের কাছে সন্দেহের সৃষ্টি হয়েছে, তাহলে যতগুলো নিয়ে সন্দেহ হয়েছে সবগুলো নিয়ে চার্জ গঠন করবে অথবা যে কোনো একটা। কিন্তু সকল অপরাধের কিন্তু সন্দেহের সৃষ্টি হওয়ার সুযোগ নাই। কেমনে? আপনি যদি চুরির সাথে খুন মিলান যে চুরি হয়েছে নাকি খুন হয়েছে, মিলবে না। চুরি হচ্ছে সম্পত্তি সম্পর্কিত অপরাধ, আর খুন হচ্ছে মানব জীবন সম্পর্কিত অপরাধ। খুনের ক্ষেত্রে একজনে মেরে ফেলে, আর চুরির ক্ষেত্রে হলো জিনিসপত্র নাই। তো এই অপরাধে সন্দেহের কোনো সৃষ্টি নাই। আপনি জাপান আর কোরিয়ার লোকজনদের দেখে সন্দেহ সৃষ্টি করতে পারেন যেটা কোন দেশের, কিন্তু জাপানের সাথে বাংলাদেশি লোকের সন্দেহ সৃষ্টি করার কোনো সুযোগ নাই। বুঝতে পারছেন? শনাক্ত করা যাবে যে স্যার, জাপানি না। হ্যাঁ বলেন। স্যার, এই কোর্ট আদালত চার্জ গঠন করলো, মনে করেন যে চুরির অপরাধে চার্জ গঠন করলো, তো বাদী পক্ষ যদি চায় যে না না অন্য কোনো মানে যে অপরাধমূলক আত্মসাৎ করছে, তখন কি বাদীর কিছু করার আছে ওইখানে যদি চার্জ বাদী গঠন হয়ে যায়? বাদী রিভিশন করবে, চার্জ গঠন একবার হয়ে গেলে প্রতিকার হলে রিভিশন। ও, আর যদি ওইটার মামলা নিষ্পত্তি হয়ে যায় তাহলে আর কিছু করার থাকবে না? তাহলে আর কিছু করার থাকে না, জি। জি স্যার, ধন্যবাদ। তাহলে আমরা 233-এর ব্যতিক্রম করছিলাম, 234, 35, 36 আর কত 239। আমরা তিনটা ব্যতিক্রম অলরেডি পেয়ে গেছি, তিনটা হলো 34, 35 আর কত 36। আমরা 239-এ চলে আসি, 37, 38 পরে করতেছি। 39 আমাদের আইন পাঠ বইতে আছে, আইন পাঠ বইতে চলে আসেন। পাইছেন? যে সকল গোল্ডেন ব্যক্তিদের একত্রে বা যৌথভাবে চার্জ গঠন করা যায় 239 ধারায়। এতক্ষণ আমরা যা যা পড়ছি সব সর্বক্ষেত্রেই একজন করছে, ওইটা একটু দরজাটা একটু দিয়ে আসেন। এখন আমরা যেটা পড়বো সেটা হলো একাধিক ব্যক্তি, মানে ধরেন ডাকাতি করে তো 5 জন, 5 বা ততোধিক ব্যক্তি, বা 10 জনে মিলে একজনকে হত্যা করছে। 10 জনে মিলে যদি একজনকে হত্যা করে, এটা 233-ও পড়ে না, 34-ও পড়ে না, 35-ও পড়ে না, 36-ও পড়ে না, কারণ ওই ধারাগুলোতে কয়জন ব্যক্তি? একজন। সবগুলো কিন্তু এক একজন। আর 10 জনে মিলে যদি একটা অপরাধ করে, তাহলে 10 জনের বিরুদ্ধে কি 10টা মামলা হবে, নাকি ওই 10 জনের বিচারে এক মামলাই করা যাবে? এই সম্পর্কে আমরা
এখন জানবো। তো ফৌজদারি কার্যবিধির 239 ধারায় গোল দিবেন উল্লেখিত 7 শ্রেণীর ব্যক্তিদের একত্রে বিচার করা যেতে পারে। কয় শ্রেণী? 7 শ্রেণী। পরীক্ষায় প্রশ্ন আসবে যে ফৌজদারি কার্যবিধির 239 ধারায় কয় শ্রেণীর ব্যক্তিদের একত্রে বিচার করা যেতে পারে। কয় শ্রেণী? 7 শ্রেণী। প্রথমটা আমরা যদি একটু পড়ি, বুঝে বুঝে পড়লে আপনার মুখস্থ করা লাগে না। দেখেন, একই কার্য প্রক্রিয়ায়, এটা গোল দিবেন, একই কার্য প্রক্রিয়ায় সংগঠিত, গোল দিবেন একই অপরাধের জন্য, একই অপরাধের জন্য গোল দিবেন অভিযুক্ত ব্যক্তিদের, অভিযুক্ত ব্যক্তিদের, এই দুইটা গোল দিবেন, অভিযুক্ত ব্যক্তিদের একত্রে বিচার করা যেতে পারে। তাহলে গোল কয়টা হয়েছে? আমি একটু ব্যাখ্যা দিই, শুনেন। একই কার্য প্রক্রিয়ায় মানে হলো একই সময়, একসাথে, একসাথে সংগঠিত একই অপরাধ। একই অপরাধ মানে কয়টা? একটা। তার মানে একই কার্য প্রক্রিয়া মানে একসাথে সংগঠিত হয়েছে কয়টা অপরাধ? একটা অপরাধ। করছে কয়জন? অভিযুক্ত ব্যক্তিদের। এই অপরাধটা করছে কতজনে? দুই বা ততোধিক। দুই বা ততোধিক। তাহলে আমরা এটা বলতে পারি যে দুই বা ততোধিক ব্যক্তি যদি একই কার্য প্রক্রিয়া মানে একসাথে একটা অপরাধ করে, তাহলে তাদের সকলের বিচার একসাথে করা যাবে। উদাহরণস্বরূপ, ওই গতকালকের ঘটনা দেখলাম, গতকাল অথবা তার আগের দিনের, যে একজন কোন এলাকায় যেন, ব্রাহ্মণবাড়িয়া না কুমিল্লা যেন, একজন একজন রিক্সা চালক ওনার মেয়েকে ইপটিজিং করছে। ইপটিজিং করার পরে উনি এটা প্রতিবাদ করলে যারা ইপটিজিং করছে তারা ওই ভিডিওই করতেছে, তারা ওনার ওই অনলাইনে মানে সরাসরি ভিডিও করে ওনার ওই জায়গায় হত্যা করছে। তাইলে এই যে হত্যাকাণ্ডটা ঘটছে, কারণ ওই জায়গায় 10-12 জন লোক ছিল, তাহলে একই কার্য প্রক্রিয়া মানে হত্যাকাণ্ডটা একই সময় ঘটছে, একটাই হত্যাকাণ্ড ঘটছে, করতে কয়জন? তো যদি আমরা উদাহরণস্বরূপ ধরে নিই 10 জন, তাহলে ওই 10 জনের বিরুদ্ধে মামলা হবে কয়টা? একটা। 10 জনের বিরুদ্ধে 10টা মামলার প্রয়োজন নাই। তাহলে 10 জনের বিচার একসাথে করা যাবে। এটাই হলো 239-এর প্রথমটা। 7 শ্রেণী ব্যক্তি না, 7 শ্রেণীর ব্যক্তিদের মধ্যে প্রথমটা হলো একই কার্য প্রক্রিয়ায় একই অপরাধ যদি করে একাধিক ব্যক্তি, তাহলে তাদের বিচার একসাথে করা যাবে। তারপরেরটা দেখেন, কোন অপরাধে গোল দেন অভিযুক্ত ব্যক্তি, কোন অপরাধে অভিযুক্ত ব্যক্তি এবং অপসহায়তায় অভিযুক্ত ব্যক্তিগণ, এটা আন্ডারলাইন করেন, অপসহায়তায় অভিযুক্ত ব্যক্তিগণ বা এমন অপরাধ সংগঠনের প্রচেষ্টাকারী ব্যক্তিদের একত্রে বিচার করা যেতে পারে। যেমন আন্ডারলাইন করবেন, কোন সংগঠনকারী এবং খুনের সহায়তাকারী ব্যক্তিদের একত্রে চার্জ গঠন করে বিচার করা যেতে পারে। দণ্ডবিধির 302 এর সাথে 107 লেখা, 109 করে দেন, 107-এর জায়গায় 109 করে। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো অপরাধ যে করে আর অপরাধ সংগঠনের যে প্ররোচনা দেয়, সহায়তা করে বা হুমকি দেয়, এই দুইজনের বিচার একসাথে করা যাবে। আমি বললাম যে আপনারা সবাই মিলে অমুক রে গিয়ে মারেন, আমার হুকুমে আপনারা গিয়ে মারলেন, তাহলে আপনারা হলো অপরাধী আর আমি হচ্ছে অপরাধের প্ররোচনাকারী, আপনাদের সাথে আমার বিচার একসাথে হবে। এটা হলো 239-এর দ্বিতীয়টা। 239-এর দ্বিতীয়টা। তাহলে প্রথমটা পেলাম যে একই কার্য প্রক্রিয়ায় একটা অপরাধ যদি করে একাধিক ব্যক্তি, তাহলে সকলের বিচার একসাথে করা যাবে। আর দ্বিতীয়টা পেলাম যে অপরাধ যে করে আর অপরাধের প্ররোচনা যে দেয়, প্ররোচনা, সহায়তা বা প্রচেষ্টা একই, এই দুই ধরনের ব্যক্তিদের একসাথে বিচার করা যাবে। 3 নম্বরে আসেন, বা ক, 234 ধারার অর্থ অনুসারে গোল দিবেন, আন্ডারলাইন করেন, 234 ধারার অর্থ অনুসারে এটা আন্ডারলাইন করেন। তারপরে দেখেন গোল দিবেন, 12 মাসের মধ্যে যৌথভাবে সংঘটিত একই প্রকারের একাধিক অপরাধে অভিযুক্ত গোল দিবেন ব্যক্তিদের একত্রে বিচার করা যেতে পারে। বেল্লাল, আমি এটা ব্যাখ্যা করব, বাট এটা আপনি আরেকবার পড়েন, এই গ নাম্বারটা পড়ে আমার ব্যাখ্যা দেন যে 234-এর সাথে এই যে এই 3 নাম্বারের পার্থক্য কি? 234 ধারার অর্থ অনুসারে 12 মাসের মধ্যে যৌথভাবে সংগঠিত একই প্রকার একাধিক অপরাধের অভিযুক্ত ব্যক্তিদের একত্রে একত্রে বিচার করা যেতে পারে। এটার অর্থ কি 239-এর সাথে এটার অর্থ কি? মানে 234-এর সাথে এই কথাটার পার্থক্য কি, নাকি একই? একই স্যার। এটা হচ্ছে 234 ছিল হলো একাধিক ব্যক্তি স্যার, মানে একজন ব্যক্তি। হ্যাঁ, আর এখানে একাধিক ব্যক্তি, দুইজন। জানুয়ারি মাসেও
তিনজনে একটা অপরাধ সংগঠন করছে, হুম মার্চ মাসেও তিনজনে একই ধরনের একই একটা অপরাধ সংগঠন করছে, হুম আগস্ট মাসে ওই একই মানে একই ধরনের অপরাধ তিনজন ব্যক্তি ধন্যবাদ। একই সাথে করছে। যদি একজন ব্যক্তি তিনটা অপরাধ করতো একই ধরনের 12 মাসের মধ্যে, ওই একজন ব্যক্তির বিচার একসাথে করা যেত 234। আর 5 জনের চোরের দল, ওরা 5 জনে মিলে চুরি করে এবং 12 মাসের মধ্যে তিনটা চুরি করছে, তাহলে ওই ব্যক্তিদের একই সাথে বিচার করা যাবে। এটা হলো 240-এর 3। বুঝছেন? বলেন, চলে যাবেন? ঠিক আছে। আগামী ক্লাস সোমবারে 5:30। আচ্ছা, গ্রুপে লেখা আছে দেখেন। আপনারা তো পাই না কোথাও, এখন আমি তো, তাহলে আপনারা অবগত কেমনে করবো বলেন? ইসমাইল রে, ইসমাইলও তো আসে না। আচ্ছা ঠিক আছে, বলবানি। তাহলে আপনি ইসমাইলে ফোন দেবেন বা আমার সরাসরি ফোন দিয়েন যে স্যার আজকে পড়া আছে কিনা, আমার সরাসরি ফোন করেন। দেখেন, আমরা প্রায় শেষ পর্যায়ে আসছি, আর কয়েকটা পয়েন্ট আছে, একটু দেখি। আহ, একই কার্য প্রক্রিয়ায় সংগঠিত, একই কার্য প্রক্রিয়া, এটা আন্ডারলাইন করেন, একই কার্য প্রক্রিয়ায় সংগঠিত গোল দিবেন ভিন্ন ভিন্ন অপরাধ, গোল দিবেন অভিযুক্ত ব্যক্তিদের একত্রে বিচার করা যাবে। একটু ব্র্যাকেটে লিখে রাখেন যে 235-এর 1 ধারার মতো। ব্র্যাকেটে লেখেন 235-এর 1 ধারার মতো। 235-এর 1 ধারার মতো, দেখছেন? মানে 235-এ একজন ব্যক্তি ঘর ভাঙছিল, একজন ব্যক্তি ব্যভিচার করছিল, একজন ব্যক্তি আঘাত করছিল, তাহলে এই একজন ব্যক্তির বিচার একসাথে করা যাবে, এই 3টা অপরাধের বিচার। আর এই জায়গায় হলো 235-এর 1-এর সাথে শুধু একটাই পার্থক্য, একাধিক ব্যক্তি। কারণ একাধিক ব্যক্তি ঘর ভাঙছে, একাধিক ব্যক্তি আঘাত করছে, একাধিক ব্যক্তি মিলে হত্যা করছে, তাহলে একাধিক ব্যক্তির বিরুদ্ধে সকল অপরাধের বিচার একসাথে করা যাবে। এটা হলো 235, এই যে 239-এর 4। বুঝছেন? বুঝেন নাই বোধহয়। শাকিল একটা উদাহরণ দেন দি। হুম দেখা গেছে আমি মোহাম্মদ ভাই আর হলো ফেরদৌস ভাই তিনজনে মিলে এক জায়গায় গেলাম, ঠিক আছে? চুরি করতে গেলাম, চুরি করতে এক ঘরে গেলাম। এখন দেখা গেছে চুরি করার পরে ঘরের লোকজন উঠে গেছে, তাদেরকে আমি দিলাম আঘাত। এখন আঘাত করার পরে যে মরে গেছে, মরে গেলে এখন 235 একটা হচ্ছিল একজন ব্যক্তি, আর 239-4 হচ্ছিল দুইবার থেকে তার বেশি হচ্ছে। এখন এখানে হচ্ছে একই কাজের অংশ না, তাহলে আমরা এই ভিন্ন ভিন্ন অপরাধের জন্য আমরা একভাবে জানতে হবে এবং একভাবে বিচার করবো। একজন ব্যক্তি একসাথে যদি অনেকগুলো অপরাধ করে সকল অপরাধের বিচার এক মামলায় করা যাবে 235-এর 1। আর অনেকজন ব্যক্তি একসাথে যদি অনেকগুলো অপরাধ করে সকল ব্যক্তিদের একসাথে বিচার করা যাবে 235-এর 4। বুঝেন নাই বোধহয়। অনেকজন ব্যক্তি মিলে যদি একটা হত্যা করতো তাহলে সবার বিচার একসাথে করা যাইতো, এটা হলো 235-এর 1। আর অনেকজন ব্যক্তি মিলে হত্যা করছে, ধর্ষণ করছে, ডাকাতি করছে, সব একসাথে করছে, এটা 235-এর 4। 239-এর 4, জি 239-এর 4, ওটা হলো 239-এর 1, আর এটা হলো 239-এর 4। আচ্ছা, মানে না ঠিক আছে, 35-এর 1-এর মতো, 35-এর 1-এ ছিল একজন, আর এই জায়গায় কয়জন? অনেক, একের অধিক। যেরকম 234-এ ছিল একজন, আর এই 239-এর 3 হুবহু 34-এর সব কিছু এক, শুধু ব্যক্তি একের অধিক। তারপরেরটা দেখেন, তাহলে আমরা 4টা কি পেলাম আবার আপনাদের মনে করাই দিই। একটা অপরাধ করছে অনেকজন ব্যক্তি, 239-এর 1। অপরাধ যে করে, অপরাধে যে সহায়তা করে, 239-এর 2। একাধিক ব্যক্তি একই ধরনের অপরাধ 12 মাসের মধ্যে করলে, 3টা অপরাধ, অনধিক 3টা অপরাধ করলে একসাথে বিচার করা যাবে 239-এর 3। একাধিক ব্যক্তি একাধিক অপরাধ করছে একই কার্য প্রক্রিয়ার অংশ হিসেবে, সকলের বিচার একসাথে করা যাবে 239-এর 4। উমা দেখেন, যখন কোনো ব্যক্তি চুরি, বলপূর্বক গ্রহণ বা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ অপরাধে অভিযুক্ত এবং অন্য ব্যক্তি, আন্ডারলাইন করবেন, চোরাই মাল গ্রহণ করেছে বা দখলে রেখেছে, সেই ক্ষেত্রে এই 2 ব্যক্তিদের বিচার একত্রে করা যাবে। মানে যে চুরি করছে আর যে চোরাই মাল রাখছে, ধরেন একজন ব্যক্তি, সে আপনাদের এই যে রঘুনাথপুর গতকাল
রিক্সার ব্যাটারি চুরি করতে যেয়ে বোধহয় একজন মারা গেছে। আচ্ছা, দেখলাম যে ফেসবুকে রঘুনাথপুর লেখা, যাই হোক। এখন তো সে যদি ধরেন ওই মোবাইল, সে ডেফিনেটলি ওই ব্যাটারিটা চুরি করে একজনের কাছে বিক্রি করবে না, সে তো আর নিজে ওই ব্যাটারি রাখবে না, তাহলে সে হচ্ছে চোর। আর ওই ব্যাটারি যা কিনতেছে সে হলো চোরাই মাল গ্রহণকারী, তাহলে ওই চোরের বিচার আর চোরাই মাল গ্রহণকারীর বিচার একই সাথে একই মামলায় করা যাবে, এটাই কথাই বলছে। তারপরে দেখেন, যে ব্যক্তিগণ দণ্ডবিধির গোলদেন 411, 411-র নিচে উপরে যেখানে একটু লেখেন চোরাই মাল গ্রহণ করা, 411 একটু লিখে রাখেন চোরাই মাল গ্রহণ করা। 411 হলো চোরাই মাল গ্রহণ করা, দেখছেন? আর 414 লেখেন চোরাই মাল লুকিয়ে রাখা, চোরাই মাল লুকিয়ে রাখা। একটা হলো গ্রহণ করা, আর একটা কি বলেন? লুকিয়ে রাখা। আচ্ছা, তো কোনো ব্যক্তি দণ্ডবিধির, যে ব্যক্তিগণ দণ্ডবিধি 411 এবং 414 ধারায় চোরাই মালের জন্য অভিযুক্ত এবং যে অপরাধের দ্বারা উক্ত মালের দখল হস্তান্তর করা হয়েছে এমন অপরাধ একত্রে বিচার করা যাবে। 411-তে আছে চোরাই মাল গ্রহণ করা, 414-তে আছে চোরাই মাল লুকিয়ে রাখা। তাহলে চোরাই মাল ইচ্ছা করে, ধরেন একজন ব্যক্তি গরু চুরি করে আসছে, বিল্লালের গরুর খামার আছে, বিল্লালরে বললো যে বিল্লাল, তোমার গরুর খামারের মধ্যে আমার এই গরুটা একটু লুকায় রাখো, তাহলে বিল্লালের জায়গা দণ্ডিত হবে 414। আর যদি কেউ চোরাই মালের দখল ইচ্ছাকৃতভাবে গ্রহণ করে, তো সে জেনে শুনে এই গরুটা রাখতেছে, চোরাই মাল রাখতেছে বা কিনতেছে, তাহলে সেই ক্ষেত্রে সে দণ্ডিত হবে 411। তাহলে চোরাই মাল যে লুকায় রাখতে সহায়তা করছে আর চোরাই মাল যে দখলে রাখছে, 411 এবং 414, এই দুই ধারার অপরাধের বিচার একসাথে করা যাবে। সবশেষের 7 নাম্বার যে প্রশ্নটা, এটা যদি একটু পড়ি, যে দণ্ডবিধির গোল দিবেন 12 নং অধ্যায়ের অধীন, আন্ডারলাইন করবেন, মুদ্রা সম্পর্কিত অপরাধ এবং এমন অপরাধ সংগঠনের সহায়তা বা প্রচেষ্টার অপরাধ একত্রে বিচার করা যাবে। দণ্ডবিধির 12 নং অধ্যায়ের অধীন মুদ্রা সম্পর্কিত অপরাধ, 2 দিন আগেও গোপালগঞ্জ বাজারে জাল মুদ্রা সহ একজনকে ধরা হয়েছে। তাহলে এই জাল মুদ্রা যে তৈরি করে আর জাল মুদ্রা তৈরিতে যে সহায়তা করে, এই দুইজনের বিচার বা এই সকল ব্যক্তিদের বিচার একসাথে করা যাবে, এটাই বলছে 239-এর 7। তাহলে 239-এর 7টা আমরা আমাদের মতো করে মনে রাখি। দেখেন, 239-এর প্রথম যেটা বলছে যে একটা অপরাধ করছে অনেকজন মিলে, এটা হলো 239-এর 1। অপরাধ যে করে, অপরাধে যে সহায়তা করে, দুইজনের বিচার একসাথে করা যাবে, 239-এর 2। অনেকজন ব্যক্তি মিলে একই ধরনের অনধিক 3টা অপরাধ করছে 12 মাসের মধ্যে, এটা 239-এর 3। অনেকজন ব্যক্তি একই কার্য প্রক্রিয়ায় অনেকগুলো অপরাধ করছে, এদের বিচার একসাথে করা যাবে, 239-এর 4। চুরি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ যে করে আর চোরাই মাল গ্রহণ যে করে, এদের বিচার একসাথে করা যাবে, 239-এর 5। চোরাই মাল গ্রহণ যে করে, চোরাই মাল লুকিয়ে যে রাখে, এদের বিচার একসাথে করা যাবে, 239-এর 6। আর 239-এর 7 হলো মুদ্রা সম্পর্কিত অপরাধ যে করে আর সহায়তা যে করে, এদের বিচার একসাথে করা যাবে। তো আপনি যে কোনো জিনিস যদি বুঝে বুঝে পড়েন, তাহলে এই জিনিসগুলো আপনার জন্য সহজ হবে। এবং এই জিনিসগুলো আপনি যদি এখন থেকে আত্মস্থ করেন, কয়েকবার রিডিং করেন, একটু লেখেন, একটু সময় থাকলে বারবার পড়েন, একটু দেখেন, তাহলে এই জিনিসটা মনে রাখবেন যে লিখিত পরীক্ষা আপনার জন্য এই জিনিসটা সহজ হয়ে যাবে। কারণ সেম জিনিসগুলাই আমার লিখিত পরীক্ষায় আসে। প্রিলির প্রস্তুতি যত ভালো করে নেবেন, লিখিত তত আপনার জন্য সহজ হবে। কারণ আপনি লিখিত পরীক্ষার জন্য খুব বেশি সময় পাবেন না। লিখিত পরীক্ষার জন্য এবার সময় পাওয়া গেছে, একটু বেশি পাওয়া গেছে, 2.5 মাসের মতো পাওয়া গেছে। কিন্তু 2.5 মাসও বলা যায় না, 2 মাস বলা যায়। 2 মাস, হ্যাঁ। কিন্তু এই যে 2 মাস 3 দিন পাওয়া গেছে, গতবার পাওয়া গেছিল 1 মাস, 1 মাসের কম। তো যার আগে থেকে পড়া নাই, তার লিখিত পরীক্ষায় কিন্তু কোনো মানে পাস যে করবে না তা না, কিন্তু কষ্টকর। তো আমরা আজকে কি কি পড়লাম দেখেন, চার্জের আরো একটু পড়া লাগবে, আজকে শেষ হবে না। আহ যেটা আমার মনে রাখতে হবে, আজকে আমরা 233 পড়ছি। 233-এ আছে পৃথক পৃথক অপরাধের জন্য পৃথক চার্জ।
ঘটনা যে কয়টা, চার্জ সে কয়টা, মামলা সে কয়টা, ঠিক আছে। 233-এর ব্যতিক্রম সম্পর্কে আলোচনা করছে 234, 235, 236, 239। 234-এ বলছে একজন ব্যক্তি একই ধরনের তিনটা অপরাধ যদি 12 মাসের মধ্যে করে তাহলে তার বিচার একসাথে করা যাবে। 234। 235-এর একে বলছে একই কার্য প্রক্রিয়ার অংশ হিসেবে একজন ব্যক্তি যদি অনেকগুলো অপরাধ করে তাহলে ওই অনেকগুলো অপরাধের বিচার একসাথে চার্জ গঠন করে বিচার করা যাবে। যে ব্যভিচার করছে, সে ঘর ভাঙছে, সে আঘাত করছে, এই তিনটা অপরাধের বিচার একসাথে করা যাবে। 235-এর এক। 235-এর দুয়ে বলেছে যে আপনার একটা কাজ করছে, বাট এই একটা কাজ দণ্ডবিধি 2 বা ততোধিক ধারায় সংজ্ঞায়িত অপরাধ, তাহলে এই 2 ধারায় তার সাজা দেওয়া যাবে। যেরকম আমি যদি বলি এই যে একজন আরেকজনকে লাঠি দিয়ে আঘাত করেছে, এটা দণ্ডবিধি 323-এও শাস্তিযোগ্য হয়, আবার 352-তেও শাস্তিযোগ্য হয়, তাহলে তাকে এই 2 ধারায় চার্জ গঠন করে সাজা দেওয়া যাবে। এটা হলো 235-এর 2। 235-এর 3টা আমরা পড়ি নাই, এটা পরে পড়বো ইনশাআল্লাহ। 236-এ পড়ছি যখন আদালতের কাছে চার্জ গঠনের ক্ষেত্রে আদালতের কাছে সন্দেহের সৃষ্টি হয় যে এ কি চোরাই মাল গ্রহণ করেছে, নাকি চুরি করেছে, নাকি বিশ্বাসভঙ্গ করেছে, নাকি প্রতারণা করেছে, তখন যতগুলো নিয়ে সন্দেহ সৃষ্টি হয় সবগুলো নিয়ে চার্জ গঠন করতে পারে, অথবা যে কোনো একটা। এটা হলো 236। 236 ধারাকে বলা হয় অল্টারনেটিভ চার্জ বা বিকল্প চার্জ। 37, 38 নেক্সট দিন পড়বো। আমরা 39-এ পড়ছি যে ব্যক্তিদের, মানে অনেকগুলো ব্যক্তিদের যখন একত্রে চার্জ গঠন করা যাবে কয় শ্রেণীর, 7 শ্রেণীর। এবং এই 7 শ্রেণীর প্রথমটা হলো একটা অপরাধ অনেকজনে মিলে করছে, এক। অপরাধ যে করে প্ররোচনা যে দেয়, দুজনের বিচার একসাথে করা যাবে, 2। অনেকগুলো ব্যক্তি 234-এর যে বিধান আছে সেটা যদি হয়, 3। অনেকগুলো ব্যক্তি 235-এর একে যা আছে সেটা যদি করে, 4। চোরাই মাল চুরি যে করে, চোরাই মাল যে গ্রহণ যে করে, 5। চুরি যে চোরাই মাল গ্রহণ যে করে, লুকিয়ে রাখতে সহায়তা যে করে, 6। আর মুদ্রা সম্পর্কিত অপরাধ যে করে আর প্ররোচনা দেয়, এটা হলো কত, 7। তাহলে হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি গতদিন 221, 22, 23 ওইগুলো উপাদানগুলো 21, 22, 23-এর মধ্যে পড়ে। 234 পড়ছি, 25 পড়ছি, 26 পড়ি নাই, 25 পড়ছি, 27, 28, 29 পড়ছি, 31 পড়ছি, 32 পড়ছি, আর আজকে পড়লাম 233, 234, 235, 236 আর 239। আরো কয়েকটা ধারা আমরা পড়বো আগামী দিন, প্লাস অন্যান্য যে বিষয়গুলো আছে, চার্জের অধ্যায় আগামী দিন শেষ হবে। আরো ধারার মধ্যে আছে 237, 238, 240। এই জিনিসগুলো যদি আত্মস্থ করতে পারেন তাহলে আমাদের চার্জের অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে আপনাদের এই পর্যন্তই। আগামী পড়া সোমবার বিকাল 5টা 30। আর যদি আজকে যা পড়লাম এটা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে দয়া করে করতে পারেন। এখানে দেখো বলপূর্বক গ্রহণ চুরি বা তা এবং বলছিল চোরাই মাল গ্রহণ, হ্যাঁ, একই জিনিস চুরি করছে এবং আর একজন গ্রহণ গ্রহণ করছে, করছে, জি। একই তো করছে। এটা বলপূর্বক গ্রহণ মানে চাঁদাবাজির মাধ্যমে হইতে পারে, চাঁদাবাজির মাধ্যমে যা আনতে আর একজন আবার সেটা রাখতে, জি। কোনো প্রশ্ন আছে অনলাইন অফলাইনে আপনাদের যাদের আছে? প্রশ্ন যদি না থাকে নেক্সট দিন সোমবারে আপনাদের চার্জের উপর ক্লাস টেস্ট থাকবে, পড়বেন। মানে চার্জের যা যা পড়ছি তার সাথে সাথে ওই দিন নতুন যা পড়বো সবগুলোর উপরে 20 মার্কের ক্লাস টেস্ট, বুঝছেন, সোমবারে। তো যদি কোনো প্রশ্ন না থাকে আজকে এতটুকুই। ধন্যবাদ, কষ্ট করে আসছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।